আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স এর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের ফিজিক্সের কাজ, ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারের পর্ব নম্বর 1। তবে আমি ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেবো। তোমরা অবশ্যই আমি যে ইনস্ট্রাকশনটা দিব সেই ইনস্ট্রাকশনটা অবশ্যই ফলো করবে। সেটা হচ্ছে, তোমরা যদি কেউ আগের ক্লাসগুলো না করে থাকো, অর্থাৎ ফিজিক্সের ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 2, দ্যাট মিনস গতি যে চ্যাপ্টারটা আছে একদম শুরুতে যে ক্লাসগুলো নেওয়া হয়েছিল, অর্থাৎ গতি পর্ব 1, গতি পর্ব 2 অর্থাৎ শেষ পর্ব, এরপর হচ্ছে বল পর্ব 1, বল পর্ব 2, ঠিক আছে? এই 4টা ক্লাস সিরিয়াল অনুসারে তোমরা করে তারপর এই ক্লাস করতে আসবে, না হলে আজকের ক্লাসের অনেক কিছুই তোমরা বুঝবে না। এই জন্য তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো সিরিয়াল অনুসারে করবে, এরপর এই ক্লাসের পড়াগুলো এরপর এই ক্লাসটা স্টার্ট করবে, ঠিক আছে? এবং প্রতিটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত করবে। দেন ক্লাসে যা কিছু আমি লেখাবো তোমরা সব কিছু টাইমলি লিখে নিবে, এবং আমি যে ক্লাস শেষে যে এইচডব্লিউগুলো দিব সেই এইচডব্লিউগুলো তোমরা টাইমলি করবে। তাহলেই হচ্ছে প্রতিটা ক্লাসের পর তোমরা প্রতিটা ক্লাসে ভালোভাবে তোমরা আত্মস্থ করতে পারবে ইনশাআল্লাহ। তো আমি ক্লাস স্টার্ট করতেছি। সেটা হচ্ছে যে আজকে কাজ, ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারের আমাদের পর্ব 1, ঠিক আছে? তো প্রথমত আমি কাজের ডেফিনেশনটা দিচ্ছি। যে আমরা দেখতেছি যে চ্যাপ্টারের নাম হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। তো প্রথমেই আমি কাজের যে ডেফিনেশনটা সেইটা দিয়ে স্টার্ট করতেছি, দেন আমি ব্যাপারগুলো বুঝাবো একে একে, ঠিক আছে? তোমরা লিখে নাও। তো প্রথমে আমি লিখলাম হচ্ছে কাজ। আচ্ছা, তো কাজ হচ্ছে মূলত কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, মানে কি মিন করতেছে? দেখতে তো মানে বড় সংখ্যাটা তো মানে অনেক বড় লাগতেছে বা একটু কঠিন কঠিন লাগতেছে। আসলে এর মতো সহজ ব্যাপার আর পৃথিবীতে নাই। তো খেয়াল করো, সেটা হচ্ছে বলছে কাজের ডেফিনেশন আমাদের বলছে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে। তো এটা সবচাইতে বেটার হবে যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। তো আমি এক্সাম্পলটা দেখাচ্ছি, তোমরা সবাই গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করো, ঠিক আছে? মনে করো এইখানে একটা মানে মেঝের মতো আছে, ঠিক আছে? তো এই মেঝেতে একটা বস্তু আছে, এই মেঝেতে একটা বস্তু বা বাক্স এইভাবে রাখা আছে, ঠিক আছে? এবং আমি কি করলাম, এই বস্তুটাতে 10 নিউটন কি করলাম, 10 নিউটন বল প্রয়োগ করলাম। F = 10 নিউটন বা 10 নিউটন বল আমি এই বস্তুটাতে প্রয়োগ করলাম, ঠিক আছে? 10 নিউটন বল আমি এই বস্তুটার উপরে প্রয়োগ করলাম, অর্থাৎ বস্তুটা এইখানে ছিল, বস্তুটাকে আমি কি করলাম, বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করে বস্তুটাকে গতিশীল করলাম। গতিশীল করে মনে করো যে বস্তুটা এই পর্যন্ত আসলো, ঠিক আছে? এই পর্যন্ত আসলো, অর্থাৎ এই বস্তুটাই এই বল প্রয়োগ করার ফলে গতিশীল হয়ে এখানে আসলো। আচ্ছা, এই সেম বস্তুটাই এখানে আসছে বল প্রয়োগ করার ফলে। তো কতটুকু আসলো? ধরো 5 মিটার আসছে। কতটুকু আসছে? মনে করো যে আমাদের 5 মিটার আসছে, মানে এইটুক দূরত্ব হলো 5 মিটার। অর্থাৎ বল প্রয়োগ করার ফলে বস্তুটা ছিল এইখানে, বস্তুর উপর আমরা কি করলাম, 10 নিউটন বল প্রয়োগ করছি। বল প্রয়োগ করার ফলে বস্তুটা চলে আসছে এইখানে। তার মানে হচ্ছে কি, বস্তুটা যেদিকে আমরা বল প্রয়োগ করছি সেই বল প্রয়োগের অর্থাৎ বলের দিকে কি হয়েছে, বস্তুর কিছুটা দূরত্ব অতিক্রান্ত হয়েছে। হ্যাঁ, সেই দূরত্বটা কতটুকু? 5 মিটার। এখন এখান থেকে গভীর মনোযোগ দাও। আমরা যেই বরাবর বলটা প্রয়োগ করছি, আমরা বলটা প্রয়োগ করছি, বলের দিকেই তো অতিক্রান্ত দূরত্বটা হয়েছে। দ্যাট মিনস এই যে দূরত্বটা, এই দূরত্বটা লম্ব দূরত্ব বা ন্যূনতম দূরত্ব। তাহলে কোনো একটা ডিরেকশন থেকে আমরা লম্ব দূরত্ব বা ন্যূনতম যে দূরত্ব, সেটাই হচ্ছে আমরা কি জানি, সেটা হচ্ছে সরণ। সেটা কি? সেটা হচ্ছে সরণ, ঠিক আছে? তার মানে এই যে 5 মিটার, এটাকে আমরা বলতে পারি সরণ
বা যেটাকে আমরা গতি চ্যাপ্টার বা এই যে আগের ক্লাসে আমি পরে আসছি সরণ এস এর মান সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। দ্যাট এই জন্য আমরা এস ইকুয়ালস টু 5 মিটার লিখছি। ওকে, তো এই হলো বিষয়। তো এখন কথা হচ্ছে তাহলে কোনো বস্তুর উপর, ধরো এই বস্তুটার উপর, কোনো বস্তু বলতে এই বস্তুটাকে বুঝাইছে, তাহলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, তাহলে এই যে আমরা প্রযুক্ত বল প্রয়োগ করলাম অর্থাৎ এফ, হ্যাঁ, এবং বলের দিকে অতিক্রান্ত দূরত্ব দ্যাট মিনস সরণ অর্থাৎ এস, এই দুটার গুণফল কি কাজ বলে। কাজকে আমরা কি দ্বারা প্রকাশ করব, কাজকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি। কারণ কি, কারণ কাজের ইংলিশ হচ্ছে ওয়ার্ক, ঠিক আছে, কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক। ওয়ার্কের প্রথম যে লেটারটা ডব্লিউ, সেই ডব্লিউ দ্বারাই মূলত কাজকে প্রকাশ করা হয়। আশা করি আমাদের বিষয়টা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো অতএব আমরা কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি যে কাজ ডব্লিউ ইকুয়ালস টু এফ এস। তাহলে আমরা ইজিলি বলতে পারি যে কাজ ডব্লিউ ইকুয়ালস টু এফ এস, সবাই দ্রুত লিখে নিবি, এফ ইন্টু এস। ওকে, অর্থাৎ বল এবং বলের দিকে সরণের গুণফলকেই মূলত কাজ বলে। তোমাদের 9-10 লেভেল এটি হচ্ছে সংজ্ঞা, ঠিক আছে। বেশি কমপ্লেক্সিটিতে মানে বেশি কমপ্লেক্স ভাবে বোঝার কোনো দরকার নাই, ইজি ভাবে বুঝলি দেখো যে এটা অনেক ইজি একটা ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডব্লিউ ইকুয়ালস টু এফ এস। ওকে, আচ্ছা, তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো এখন যে ঘটনাটা ঘটতেছে, তাহলে তোমরা এখন ইজিলি এইখান থেকে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে অতএব এই কাজের মানটা বের করে ফেলতে পারি আমরা। অতএব কাজ ডব্লিউ ইকুয়ালস টু এফ এর মান কত ছিল 10 নিউটন, 10 ইন্টু এস এর মান কত 5। এখন কথা হচ্ছে কাজের একক হচ্ছে কি, এফ দ্বারা এই যে 10 নিউটন আর এস দ্বারা মিটার অর্থাৎ নিউটন মিটার। তাহলে 10 নিউটন মিটার হয় মানে 10 ইন্টু 5 মানে 50 নিউটন মিটার হয়। তাহলে নিউটন মিটার যেই কথা 50 নিউটন মিটার হয়, 50 নিউটন মিটার যে কথা জুল ওই একই কথা, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি 50 জুল, ঠিক আছে। তো সুতরাং আমরা বলতে পারি কি, সুতরাং আমরা বলতে পারি যে আচ্ছা একক এবং মাত্রা আমি পরে আসি, আমি আরেকটা এক্সাম্পল দিই। তাহলে দেখো খেয়াল করো, এই বস্তুটাতে 10 নিউটন বল প্রয়োগ করে এর 5 মিটার সরণ ঘটাইলাম, বা বলের দিকে অতিক্রান্ত দূরত্ব 5 মিটার হইল, এবং এই দুইটার গুণফল অর্থাৎ বল, বস্তুর উপর প্রযুক্ত বল, ঠিক আছে, এবং এই বলের দিকে যে অতিক্রান্ত দূরত্ব, এদের গুণফলই মূলত হচ্ছে কাজ। অর্থাৎ এখান থেকে আমরা সূত্র পাইলাম ডব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস, একদম সহজ ব্যাপার, ঠিক আছে। অর্থাৎ এখানে কাজ হয়েছে। তো আর একটা এক্সাম্পল দিই, ঠিক আছে। যে এক্সাম্পলটা দিব আমি বলে রাখি, সেটা কখনো তোমরা ট্রাই করবে না, ওকে, নেভার ট্রাই দিস, ওকে। তো বিষয়টা হচ্ছে দেখো আমি আর একটা এক্সাম্পল দিতেছি, এটা একটা অল্টারনেটিভ এক্সাম্পল, ঠিক আছে, ব্যতিক্রমধর্মী একটা এক্সাম্পল। মনে করো যে ধরো আমরা অনেক সময় বাসা কি করি, আমরা অনেক সময় বাসা শিফট করি, ঠিক আছে। এখন মনে করো তোমরা কি করতেছো, তোমরা একদিন মনে করো যে বাসা শিফট করতেছো, ধরো রাতের বেলা বাসা শিফট করতেছো, ট্রাকে করে তোমরা বাসা শিফট করবে, ধরে নাও তোমরা ট্রাকে করে বাসা শিফট করবে। এখন বাসা শিফট করার সময় মনে করো যে তোমরা তোমাদের যে বাসার যে আসবাবপত্রগুলো আছে এগুলো তো গুছিয়ে ট্রাকে কি করতে হবে, ট্রাকে লোড আনলোডের বিষয় থাকে, ঠিক আছে। এখন মনে করো যে তোমরা ট্রাকে লোড করবে, প্রথম অবস্থায় তোমরা কি করবে, লোড করবে। তো লোড করার জন্য প্রথমে মনে করো যে তোমাদের বাসা, মনে করো যে সাপোজ তোমাদের বাসা থেকে যে আসবাবপত্রগুলো আছে সেগুলো নিচে রাখা হইলো, নিচে রেখে এবার একটা একটা করে লোড করা হবে, ঠিক আছে। এখন তোমরা কি করলে, মনে করো যে সেটা করতে করতে ধরো তোমাদের মানে বাসা মাশাআল্লাহ হচ্ছে বেশ বড়, ঠিক আছে। তো মনে করো এবং ফার্নিচার যেগুলো আছে সেগুলো মনে করো ব্যাপক, হ্যাঁ মাশাআল্লাহ। এখন তোমরা কি করলে, তোমরা হচ্ছে ওই বাসার যিনি দায়িত্বে থাকে, কেয়ারটেকার যে মামা, তাকে বললেন যে, তাকে তোমরা বললা যে মামা আপনি একটু বসে থাকেন, ঠিক আছে, আমরা হচ্ছে এই বাসার এই মাল জিনিসপত্রগুলো আর কি লোড করব, আমরা মাল জিনিসপত্রগুলো নিচে নামাবো, ততক্ষণ মনে করেন যে আপনি এই রাত্রে 3 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা যে সময়টুকু থাকে আপনি বসে থাকেন, ঠিক আছে, আমরা যতক্ষণ ট্রাকে ফার্নিচার যেগুলো আছে বা আসবাবপত্রগুলো যেগুলো আছে এগুলো আমরা লোডের কাজটা করি, ঠিক আছে। তো সে যথারীতি এই কাজ করা স্টার্ট করলো, মানে সে কি করলো, এখানে মনে করো যে সে কি করলো, এখানে একটা চেয়ার আছে, মনে করো সাপোজ এখানে চেয়ার বা একটা টুল টাইপের আছে, এই মনে করো সে চেয়ার বা টুল টাইপের এখানে সে বসে আছে, ঠিক আছে, চেয়ার বা টুল টাইপের এখানে সে বসে আছে, ওকে, ঠিক আছে। এখানে মনে করো যে সে বসে আছে, ওকে, ভালো কথা, এটা জাস্ট প্রতীকী অর্থে তাকে ই করলাম আমরা। আর এইখানে মনে করো তোমাদের মাল জিনিস এই মনে করো যে বাসার বাইরে ধরো ট্রাক আছে, এই ট্রাকে কি করা হবে, ট্রাকে হচ্ছে প্রোডাক্ট লোড করা হবে, ওকে, এই তো
এখন আর এইখানে মাল জিনিসগুলো আছে, ধরো এখানে লোকজন কিছু আছে, লোকজনগুলো নামাচ্ছে, মাল জিনিসগুলো রাখতেছে, ঠিক আছে। আর ট্রাক যিনি ড্রাইভার সাহেব, সে তো মানে ম্যাক্সিমাম টাইম এখানে দাঁড়াই থাকে বা বসে থাকে, ঠিক আছে, সে তার মতো আছে। এখানে মাল জিনিসগুলো রাখা হচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে এখান থেকে মালটা কি করা হবে, মালগুলো এখানে লোড করা হবে, ওকে। তো যথারীতি সে ধরো মনে করো যে সে 6 আওয়ার্স, মনে করো যে সবকিছু সুন্দরভাবে গুছাতে গুছাতে সবকিছু কমপ্লিট করতে মনে করো 6 আওয়ার্স চলে গেল, ঠিক আছে। এখন সে এই যে কাজটা করলো, ভালোই একটা হার্ডওয়ার্কের বিষয়, ঠিক আছে, সুন্দরভাবে সে ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালন করলো। এখন যখন হচ্ছে সে তো এখানেই বসে আছে, ঠিক আছে, তাহলে তার কিন্তু স্মরণ হয় নাই। এস হলো কত, 0 মিটার। হ্যাঁ, তো যদি স্মরণ না হয়, খেয়াল করো, গভীর মনোযোগ দাও, তাহলে আমরা সূত্র জানি যে বলের সূত্র হচ্ছে W=F(s), ওকে। তাহলে এখন কথা হচ্ছে এই এফ এর সাথে তুমি যদি 0 গুণ করো, এই এফ এর সাথে মানে এই 0-র সাথে যাই থাকুক না কেন, আলটিমেটলি 0 গুণ করলে আলটিমেটলি আনসার আসে 0 জুল, মানে তার কোনো কাজই হয় নাই। এখন মনে করো যে তুমি কি করলা, ধরো চলে যাবা, ঠিক আছে। এমন অবস্থায় এই কেয়ারটেকার যে মামা আছে, সে ধরো বকশিসের জন্য তোমাকে বলতেই পারে, ঠিক আছে, কারণ এটা তিনি ন্যায়পরায়ণতার সাথে সে কাজটা করছে, এটা তার প্রাপ্য, ঠিক আছে। তো কি করতে হবে, তাকে এটা বুঝিয়ে দিতে হবে। এখন তুমি যদি ফিজিক্সের ভাষায় বলতে যাও যে আপনি তো কোনো স্মরণ ঘটান নাই, আপনি এখানে জাস্ট বসে আছিলেন এতক্ষণ, আপনি তো কোনো কাজই করেন নাই, ঠিক আছে, এইটা যদি তুমি বলতে যাও, এমনও হইতে পারে যে তার কাছে মনে করো যে তুমি ওই মানে উত্তম মাধ্যম খেয়ে তারপর মনে করো বিদায় হতে পারো, ঠিক আছে। অতএব মনে করো যে এগুলো কিন্তু কখনো বলতে যেও না, ঠিক আছে। আর নৈতিকতার বিষয় কি, নৈতিকতার বিষয় হচ্ছে সে এই কাজটা করেছে, হ্যাঁ, প্র্যাকটিক্যাল ফিল্ডে কি হয়েছে, প্র্যাকটিক্যাল ফিল্ডে নৈতিকতার বিচারে অবশ্যই সে একটা দায়িত্ব পালন করেছে, ঠিক আছে। এখানে তার যে ন্যায্য যে প্রাপ্য, সেটা আমাদেরকে সাথে সাথে কি করতে হবে, সেটার সাথে সাথে আমাদের পরিশোধ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম। তো এইখানে কিন্তু ফিজিক্সের ভাষা আমরা দেখতেছি যে কোনো কাজ হয় না, ঠিক আছে, এটা জাস্ট থিওরিটিক্যালি আমরা এখানেই থাকলাম যে কাজ হয় না ভালো, কিন্তু যখন আমরা পেমেন্ট করব তখন ঠিকই টাইমলি আমাদেরকে পেমেন্টটা করে দেওয়া লাগবে, ওকে। তো ঠিক আছে, তো আমি এই বিষয়টা আশা করি আমরা জাস্ট এমনি বুঝলাম, ঠিক আছে। তো এখন খেয়াল করো, সেটা হচ্ছে আমরা এখন সূত্রর ব্যাপারে চলে আসি। সূত্র তোমরা আমার জায়গা নাই দেখে আমি ডানে লিখতেছি, তোমরা নিচে লিখবে, ঠিক আছে। দেখো, কাজের আমরা সূত্র কি দেখলাম, W=Fs, ঠিক আছে। এখন এখান থেকে আমি বলতে পারি বা কাজ W=F এর বদলে আমরা কি জানি, সেই তৃতীয় অধ্যায় মানে আগের ক্লাসগুলোতে আমরা দেখে এসেছি যে বল F=ma, নিউটনের সেকেন্ড ল থেকে আমরা পাইছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম যে ma ইন্টু আর এস, এস এস এর মতোই আছে, তার মানে আমরা বলতে পারি W=mas লেখা যায়। আবার W= ধরো কোনো একটা বস্তু যদি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়, তখন কিন্তু আমরা বলতে পারি ওই যে mg মানে অভিকর্ষ বলের প্রভাবেই তো বস্তুটা নিচে পড়তেছে, পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে, ঠিক না। তখন আমরা বলতে পারি কি, তখন আমরা বলতে পারি F=mg। আর তখন তো দেখা যাচ্ছে ওই এস এর বদলে আমরা কি ধরছিলাম, সেকেন্ড চ্যাপ্টারে যখন আমরা পরন্ত বস্তু নিয়ে সূত্রগুলো পাশাপাশি লিখে দিছিলাম, তখন আমরা বলছিলাম এস এর বদলে এইচ হবে। কেন, কারণ কি, কারণ উপর থেকে নিচে পড়তেছে, উচ্চতা নিয়ে ডিড হচ্ছে। তাহলে আমরা এখানে ইজিলি বলতে পারি W=mgh। আশা করি সূত্রগুলো ইজিলি তোমরা বুঝতে পারছো। তো এখন আমি সাইডে লিখে দিচ্ছি কোনটা কি, ওকে। তো তোমরা অবশ্যই লিখে নিবে আমার সাথে সাথে। তো ডব্লিউ দ্বারা অলওয়েজ কি বোঝাবে, ডব্লিউ দ্বারা অলওয়েজ বোঝাবে হচ্ছে কৃতকাজ। এই ডব্লিউ দ্বারা অলওয়েজ কি বোঝা যাবে, ডব্লিউ দ্বারা অলওয়েজ বোঝাবে হচ্ছে, তোমরা দ্রুত লিখে নিবে আমার সাথে সাথে, কৃত কাজ। এরপর এফ দ্বারা বোঝাবে কি, এফ দ্বারা বোঝাবে হচ্ছে প্রযুক্ত বল। এফ দ্বারা বোঝাবে হচ্ছে প্রযুক্ত বল। আচ্ছা, এস দ্বারা কি বোঝাবে, বলের দিকে সরণ বা বলের দিকে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। বলের দিকে আমি জাস্ট লিখে দিলাম বলের দিকে সরণ, ঠিক আছে, বা বলতে পারো যে বলের দিকে অতিক্রান্ত সরণ, কারণ এই দুটার গুণফলই হচ্ছে আলটিমেটলি কাজ, ওকে। তো এখন W=m, এম হচ্ছে কি, এম হচ্ছে বস্তুর ভর। আগের ক্লাস আমরা যারা করে আসছি এগুলো তো একদম ইজি, ভেরি ভেরি ইজি। এ কি, এ হচ্ছে ত্বরণ, আর এস কি, এস হচ্ছে বলের দিকে সরণ, ওকে, ওই আগেরটার মতোই। জি কি, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। আর এইচ কি, এইচ হচ্ছে উচ্চতা। আমি আশা করতেছি তোমরা এতটুকু লিখে নিছো।
বা লিখতে যদি একটু সময় লাগে আমি একটু সময় দিচ্ছি, আমি একটু চেক করে নিচ্ছি সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সকল কিছু ঠিক আছে। তো আমি এখন একটা কাজ করতেছি, আমি হচ্ছে মুছে দিচ্ছি, কারণ আমি নিচেরটুকু মুছবো। ঠিক আছে, তোমরা নিচে নিচে লিখবে, মানে আমি একটু মুছে দেন একক এবং মাত্রাটা লিখে দিচ্ছি কাজের। আচ্ছা, এখন আমি যেটা লিখবো সেটা হচ্ছে তোমরা নিচে লিখবে, ওকে, কাজের একক ও মাত্রা। আচ্ছা, কাজের একক ও মাত্রা এটা যদি আমি বুঝাইতে যাই তখন কি হবে, সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু এফ এস। এটা তো আমরা দেখলাম কি, এটা দেখলাম আমরা কাজের সূত্র, ঠিক না, যে ডব্লিউ ইকুয়ালস টু এফ এস মানে কাজ ইকুয়ালস টু বল ইন্টু বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফল। এই দুটার গুণফলই মূলত কি কাজ, ওকে, বা বল ইন্টু বলের দিকে যে সরণ সেটার গুণফলই হচ্ছে কাজ, ওকে। তাহলে এখন আমরা দেখলাম যে এখান থেকে আমরা কি বলতে পারি, যে ডব্লিউ ইকুয়ালস টু এফ এর বদলে লিখতে পারি এম এ, কারণ এফ ইকুয়ালস টু এম এ এটা নিউটনের দ্বিতীয় সূত্র, আমরা সেকেন্ড অধ্যায় আমরা হচ্ছে বল অধ্যায়ে পড়ে আসছি, নিউটনের সেকেন্ড ল থেকে যেটা আমরা পাইছি। তাহলে এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এম এ ইন্টু এস বা এফ ডব্লিউ ইকুয়ালস টু এম এ এস লেখা যায়। এবার গভীর মনোযোগ দাও, আমরা বলতে পারি কি তাহলে ডব্লিউ ইকুয়ালস টু, আগে এই সূত্রটা থেকে দেখি, মানে এইটা তো একই জিনিস, কারণ এইটা থেকেই তো এটা পাইছি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ডব্লিউ ইকুয়ালস টু, দেখো কাজ ইকুয়ালস টু এফ এর মান কি নিউটন, মানে এফ এর একক হচ্ছে নিউটন, বলের একক নিউটন, আর সরণের একক হচ্ছে মিটার, তাহলে নিউটন মিটার, তাহলে নিউটন মিটার কি বলা হয় জুল, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে সুতরাং মানে কাজের একক হচ্ছে জুল, ঠিক আছে, নিউটন মিটার কি জুল বলা হয়, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি সুতরাং কাজের একক হয় নিউটন মিটার অথবা জুল, ঠিক আছে। এগুলো এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। তো লিখে নাও যে ব্র্যাকেটে যে সুতরাং কাজের একক নিউটন মিটার বা জুল, বাংলাতে বলা হয় জুল, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেন থার্ড ব্র্যাকেট, ওকে। এবার আমি এককে চলে আসি, তো এককটা মানে এককটা আমাদের কমপ্লিট আলহামদুলিল্লাহ। এবার আমি মাত্রাতে চলে আসি, ঠিক আছে। মাত্রা সমীকরণটা করার জন্য এই একই সূত্রের এই রূপটা কাজে লাগবে, ঠিক আছে। তাহলে মাত্রা সমীকরণ যদি আমি বের করতে যাই, দেখো গভীর মনোযোগ দাও, তাহলে ডব্লিউ ইকুয়ালস টু, আমি একটা ব্র্যাকেট ইউজ করি, দেখো খেয়াল করো, আচ্ছা ব্র্যাকেটটা পরে ইউজ করা যায়, ঠিক আছে, ব্র্যাকেটটা পরের মানে লাস্ট লাইনে ব্র্যাকেটটা ইউজ করবো, সমস্যা নেই। এটা জাস্ট আমি রাফলি বের করেছি যে কিভাবে এটা আসলো। তাহলে এম এর মান, এম এর যদি একক হয় মানে ম্যাস বা ভরের একক কি, এটা হচ্ছে কেজি মানে এসআই একক, ইন্টু ত্বরণ কি, ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু এস মানে সরণের এসআই একক হচ্ছে মিটার। তাহলে এখান থেকে আমরা ইজিলি বলতে পারি কেজি মিটার ইন্টু মিটার, অর্থাৎ কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মাত্রা কি দাঁড়ায়, মাত্রা দাঁড়ায় হচ্ছে কেজি, কেজি মানে কি ম্যাস, আচ্ছা কেজি মানে কি, কেজি কিসের এসআই একক, কেজি হচ্ছে ভরের এসআই একক, আর ভর ইংলিশে বলা হয় ম্যাস, ম্যাস থেকে আসছে ক্যাপিটাল এম, এই যে ক্যাপিটাল এম আমি লিখছি। দেন হচ্ছে মিটার, মিটার কিসের এসআই একক, মিটার হচ্ছে দৈর্ঘ্যের এসআই একক, ঠিক আছে। আর দৈর্ঘ্যকে আমরা ইংলিশে বলি লেন্থ, সেই লেন্থ থেকে আসছে এল, ঠিক আছে। এই জন্য আমরা বলতে পারি যে এম এল স্কোয়ার। আর সেকেন্ড, সেকেন্ড কিসের এসআই একক, সেকেন্ড হচ্ছে টাইম বা সময়ের এসআই একক, সময় বা টাইমের এসআই একক। তাহলে টাইমের, ইংলিশ টাইমের ক্যাপিটাল যে মানে ইংলিশ টাইমের যে প্রথম যে লেটারটা টি, সেখান থেকে আমরা বলতে পারি টি, অর্থাৎ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু বা এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কাজের, এটা হচ্ছে কি কাজের মাত্রা সমীকরণ, ঠিক আছে। তো আমি আশা রাখতেছি আমাদের এই ব্যাপারগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। তো আমি এখন পরের টপিকে চলে যাচ্ছি। পরের টপিকটা হচ্ছে শক্তি, ঠিক আছে।
আচ্ছা, পরের টপিকটা হচ্ছে শক্তি। ওকে, তো শক্তি মূলত কাকে বলে? সবাই দ্রুত লিখবে। সেটা হচ্ছে কোনো বস্তুর, সেটা আমরা সেই ছোটবেলা থেকে জানি যে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা আমরা ছোটবেলা থেকে জানি যে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। এখন কথা হচ্ছে শক্তি মূলত কত প্রকার, মানে শক্তি অনেক ধরনের শক্তি আছে। যেমন আমি যদি বলি আলোক শক্তি, এটা এক প্রকারের শক্তি, তাপ শক্তি এটা এক প্রকারের শক্তি, গতি শক্তি এটা আর এক প্রকারের শক্তি, দেন বিভব শক্তি এটা আরো আরো আর এক প্রকারের শক্তি। এরকম মানে এরকম অনেক প্রকারের শক্তি আছে। কিন্তু কথা হচ্ছে আমাদের মানে তোমাদের যে এসএসসি লেভেলে জ্ঞান অনুধাবন বা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম, অর্থাৎ গরু এবং ঘোড়া, সোজা কথায় তোমাদের সৃজনশীলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা শক্তির টাইপ। একটা হচ্ছে গতিশক্তি আর একটা হলো বিভব শক্তি। ঠিক আছে, তো আমি গতিশক্তি দিয়ে স্টার্ট করতেছি। গতিশক্তি, ওকে, সবাই লিখবে, দ্রুত লিখবে। আচ্ছা, গতিশক্তি হচ্ছে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য, ঠিক আছে, এটা আমি তোমাদের প্রথমে ডেফিনেশনটাই করতেছি, দেন হচ্ছে আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই, তোমরা দ্রুত লিখবে। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। আচ্ছা, তোমরা আগে লেখো, আমি বুঝিয়ে দিচ্ছি, দ্রুত লিখবা। তাকে গতিশক্তি বলে। আচ্ছা, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। ঠিক আছে, আগে লেখো, দেন হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। তো হ্যাঁ, সকল কিছু ক্লিয়ার আছে? ওকে, ঠিক আছে। তো এবার খেয়াল করো বিষয়টা আমরা কেমনে রিয়েলাইজ করতে পারি, ঠিক আছে, বা কেমনে ফিল নিতে পারি বিষয়টা। খেয়াল করো, এখানে মনে করো যে একটা রাস্তা আছে, ঠিক আছে, রাস্তায় মনে করো যে এখানে একটা মিনি বাস আছে। মিনি বাসটা মনে করো যে গতিশীল, ঠিক আছে, কি গতিশীল, মিনি বাসটা গতিশীল। এখন কথা হচ্ছে ধরো এই মিনি বাসটার ভর m = 1000 কেজি, এবং এই মিনি বাসটা ধরো এইদিকে গতিশীল, এবং কি বেগে গতিশীল, মনে করো যে v = 5 মিটার/সেকেন্ড বেগে এই মিনি বাসটা মনে করো এইদিকে গতিশীল। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে এই এই যে মিনি বাসটা, সোজা কথা এই যে বাসটা, এই বাসটা তো গতিশীল। এই গতিশীল থাকার কারণে এই যে বাসটা কাজ করার যে সামর্থ্য সে লাভ করলো, তাকেই আমরা মূলত কি বলবো, তাকেই আমরা মূলত বলবো হচ্ছে গতিশক্তি। তাহলে আমরা এখান থেকে ইজিলি বলতে পারি যে অতএব গতিশীল মিনি বাসটির গতিশক্তি, কারণ দেখো এই যে বাসটা, এই বাসটা কিন্তু একটা নির্দিষ্ট বেগে গতিশীল আছে, একটা নির্দিষ্ট বেগে কোনো একটা নির্দিষ্ট দিকে এই বাসটা গতিশীল আছে। যেহেতু গতিশীল, তাই গতিশীলতার দরুন এই বাসটা যে কাজ করার সামর্থ্যটা লাভ করছে, সোজা কথা এই বাসটা যে কাজ করতেছে বা কাজ করার যে সামর্থ্য লাভ করতেছে, সেটা মূলত কোন শক্তি, সেই যে কাজ করার যে সামর্থ্য লাভ করলো সেটা মূলত কোন শক্তি হবে, সেটা মূলত হবে হচ্ছে গতিশক্তি। ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে আমরা বলতে পারি যে অতএব মিনি বাসটির সবাই দ্রুত লিখবে, মিনি বাসটির
মিনি বাসটা কি গতিশীল নাকি স্থির? স্থির হলে তো আর আমরা গতিশক্তি বের করতাম না। গতি মানে একটা বেগ আছে, একটা নির্দিষ্ট কি আছে, বেগ আছে। ওকে, একটা নির্দিষ্ট বেগে কোনো নির্দিষ্ট দিক গতিশীল, অর্থাৎ গতিশীল আছে। আর এই গতিশীল বা গতির জন্য, গতিশীল বা গতিশীল থাকার জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করছে তাকেই মূলত গতিশক্তি বলে। যেহেতু গতিশীল আছে একটা নির্দিষ্ট বেগে, কোনো নির্দিষ্ট দিকে কোনো একটা নির্দিষ্ট বেগে গতিশীল আছে, তাই এই গতিশীল থাকার কারণে সোজা কথা যে এই গতিশক্তি যেই শক্তিটা লাভ করছে বা যেই শক্তিটা কাজ করার যে সামর্থ্যটা লাভ করছে সেটাই মূলত কি, সেটাই মূলত এই মিনি বাসটার গতিশক্তি। আর সেটা হওয়ার সূত্রটা আমরা সবাই জানি, ঠিক আছে? সেটা কি, সেটা হচ্ছে অতএব মিনি বাসটির গতিশক্তি কি হবে, মিনি বাসটির গতি আচ্ছা যেহেতু গতিশীল, হ্যাঁ আমি এইভাবে লিখি যে সুতরাং গতিশীল মিনি বাসটির গতিশক্তি অতএব, সরি ফর ইট, আমি একবার বুঝলাম, অতএব গতিশীল মিনি বাসটির গতিশক্তি, অতএব গতিশীল মিনি বাসটির, অতএব গতিশীল মিনি বাসটির কি গতিশক্তি। আচ্ছা আমি লাস্ট বারের মতো আবারও বলতেছি, গভীর মনোযোগ দাও। সেটা হচ্ছে যেহেতু এই বাসটা নির্দিষ্ট একটা বেগে নির্দিষ্ট দিকে গতিশীল, সোজা কথা হচ্ছে বাসটা কি আছে, গতিশীল অবস্থায় আছে। আর এই গতিশীল অবস্থায় থাকার জন্য এই বাসটা কাজ করার যে সামর্থ্য লাভ করছে সেটাই মূলত কি, সেটাই মূলত এই বাসটার, এই মিনি বাসটার গতিশক্তি। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমি বলতে পারি যে গতিশক্তিকে মূলত কে দ্বারা প্রকাশ করা হয়। এখন কথা হচ্ছে কেন কে দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা কে মানে বোঝাচ্ছে যে কাইনেটিক এনার্জি, মানে গতিশক্তিকে ইংলিশে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, কাইনেটিক এনার্জি। তো খেয়াল করো, গভীর মনোযোগ দাও। এই কাইনেটিক এনার্জি এর থেকে আসছে মূলত কে। দেখো কে দ্বারা বোঝায় কাইনেটিক, আর দ্বারা এনার্জি, অর্থাৎ কে দ্বারা কাইনেটিক এনার্জি বোঝায়। এই জন্য আমরা গতিশক্তি লিখতে গেলে সাধারণত কে লিখি। ঠিক আছে, ইকুয়ালস টু সূত্র আমাদের সবার মুখস্থ, সেটা কি, সেটা হচ্ছে হাফ। আর যাদের মুখস্থ নাই কোনো সমস্যা নাই, এটা এখন তো বিষয়টা বুঝলো। এখন কি করবা, 3-4 বার প্র্যাকটিস করে, মুখে মুখে বলে বলে 3-4 বার প্র্যাকটিস করে দেখবা যে বুঝে বুঝে 3-4 বার প্র্যাকটিস করবা, আর ওগুলো বলে বলে যাবা, দেখবা যে ইজিলি আর একদম লাইফ টাইম মনে রাখতে পারবা ইনশাআল্লাহ। ওকে, তো তাহলে আমি বলতে পারি কে ইকুয়ালস টু হাফ mv²। ওকে, তো এটা হচ্ছে মূলত গতি শক্তির সূত্র। ঠিক আছে, তো গতিশক্তির যে পরিমাণ করব বা মেজার করব তার সূত্র হচ্ছে মূলত এইটা। এখন কথা হচ্ছে যে তাহলে কোনটার পরিচয় কি, কে দ্বারা বোঝা হচ্ছে গতিশক্তি। ঠিক আছে, এটা আমি লিখিয়ে দিলাম। আর এম দ্বারা বোঝা হয়েছে বস্তুর ভর, বস্তুর ভর। যেমন এই বস্তুটা গতিশীল ছিল, কিন্তু এই বস্তুটার ভরও ছিল, ভরটাও কিন্তু এই গতিশক্তির মেজারমেন্ট করতে বা পরিমাপ করতে কিন্তু প্রয়োজন হয়। ঠিক আছে, বস্তুর ভর। আর ভি কি, ভি হচ্ছে বস্তুটির বেগ। ঠিক আছে, বস্তুটির নির্দিষ্ট দিকে বেগ, বা বস্তুটির, আমি সহজে লিখে দিলাম বস্তুটির বেগ। তো তোমরা যখন হাফ ইন্টু এম এর মান 1000 বসাবে, ভি এর মান 5 বসাবে, ইন্টু হোল স্কোয়ার করবে, তাহলে কিন্তু তোমরা ইজিলি বাসটা যে গতিশক্তি আছে বাসটার, সেটা ইজিলি তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আশা রাখতেছি গতিশক্তির বিষয়টা আমাদের ক্লিয়ার। ঠিক আছে, এবার আমি চলে যাব আর এক প্রকারের, বা এই শক্তির লাস্ট প্রকারের যে ইম্পর্টেন্ট ধরনটা সেটাতে, সেটা হচ্ছে বিভব শক্তি। তো আমি বোর্ডটা মুছে দিচ্ছি, লাস্ট বারের মতো আমি একবার চেক করতেছি যে সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সকল কিছু ঠিক আছে, অল ওকে। তো এখন যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে বিভব শক্তিতে আমি চলে যাব। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি বোর্ডটা। তো এখন আমি যে শক্তিতে চলে যাচ্ছি সেটা হচ্ছে বিভব শক্তি। দেখো গভীর মনোযোগ দাও, বিভব শক্তি। তার আগে আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে বিভব শক্তির ক্লাসিফিকেশনটা আমি একবার লিখে নিচ্ছি। সেটা হচ্ছে কোনো বস্তু অবস্থানের পরিবর্তনের জন্য, কোনো বস্তু অবস্থানের পরিবর্তনের জন্য
কোনো বস্তু অবস্থানের পরিবর্তনের জন্য ওই বস্তুটির মধ্যে যে শক্তি সঞ্চিত হয় ওই বস্তুটির মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে বিভব শক্তি বলে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তোমরা আগে ব্যাপারটা লেখো। মনে হচ্ছে যেন একদম অনেক কঠিন, কিন্তু এর মতো সহজ ব্যাপার আসলে পৃথিবীতে নাই। ঠিক আছে, তোমরা আগে লেখো, লেখাটা কমপ্লিট করো। ঠিক আছে, তো এখন আমি বলতেছি যে বিষয়টা কি করতেছে, যে কোনো বস্তু অবস্থানের পরিবর্তনের জন্য, গভীর মনোযোগ দাও, কোনো বস্তু অবস্থানের পরিবর্তনের জন্য ওই বস্তুটির মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে বিভব শক্তি বলে। আচ্ছা, যেমন একদম ইজিলি মনে করো যে আমার হাতে এইখানে একটা মার্কার আছে, এই মার্কারটাকে আমি মনে করো যে এইটা ধরো ভূমি অবস্থায় আছে, ধরো এইটা হচ্ছে ভূমি অবস্থায় আছে, মানে ধরো 0 মিটার ভূমি অবস্থায় মার্কারটা আছে। এখন এই মার্কারটারে এখান থেকে আমি কি করলাম, এখানে নিয়ে গেলাম। এই অবস্থানের পরিবর্তনের কারণে, অর্থাৎ এখানে ছিল এখানে নিয়ে আসছি, এই যে অবস্থানের এই মার্কারটার পরিবর্তন হইলো, এই অবস্থানের পরিবর্তনের জন্য এই মার্কারটার মধ্যে যে শক্তিটা জমা হবে সেই শক্তিটাই হবে হচ্ছে এই মার্কারের সঞ্চিত বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। ইংলিশে আমরা বলি পটেনশিয়াল এনার্জি। এই কারণে এটাকে প্রকাশ করা হয় মূলত ইপি দ্বারা। ওকে, সাধারণত ইপি দ্বারা আমরা প্রকাশ করি। ঠিক আছে, তাহলে আমি এক্সাম্পল একটু বুঝাই, দেখো, খেয়াল করো, গভীর মনোযোগ দাও। মনে করো যে এখানে কি আছে, এখানে হচ্ছে একটা রাস্তার মতো আছে, এখানে মনে করো যে একটা রাস্তার মতো আছে। ঠিক আছে, এবং যে ঘটনাটা ঘটতেছে, ধরো একটা বল মনে করো যে একটা টেনিস বল এখানে ছিল, টেনিস বল না ভাইবা, ধরো একটা লোহার বল এখানে ছিল, কিন্তু কখনো আবার এটা ট্রাই করতে চাও না। ধরো একটা লোহার বল এখানে ছিল, লোহার বলটাকে ধরো তুমি কি করলা, হাত দিয়ে মনে করো যে কোনোভাবে ধরো চিন্তা করে নাও, কোনোভাবে এইখানে উঠেছো। ঠিক আছে, এখন এই লোহার ভরটার ভর ধরো m = 10 কেজি। গভীর মনোযোগ দাও, 10 কেজি। এখন তুমি ধরো ভূমি অবস্থা ছিল ভূমি অবস্থা এইটা যেটা ছিল মূলত 0 মিটার। ঠিক আছে, আর তাহলে এইটা 0 মিটার হলে এতটুকু 0 মিটার, যেহেতু আমি ধরে নিলাম যে এটা একটা সমান্তরাল রাস্তা। ঠিক আছে, তাহলে এখান থেকে এই 0 মিটার থেকে তুমি কি করলা, এই এতটুকু উঠাইছো। এখন মনে করো যে এই যে ডিস্টেন্সটা এখান থেকে এতটুকুর যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা মনে করো যে এই ডিস্টেন্সটা কতটুকু, এই ডিস্টেন্সটা মনে করো যে 10 মিটার। তাহলে এই 10 মিটার হলে কি দাঁড়াইলো, এই 10 মিটার হচ্ছে হাইট বা উচ্চতা দাঁড়াইছে, যে এখান থেকে এতটুকুর দূরত্ব, মানে যেখানে উঠানো হয়েছে এখান থেকে এটা তো একই। ঠিক আছে, এইটা যে কথা এটা একই কথা, সমান্তরাল রাস্তা 0 মিটার। তাহলে 0 মিটার থেকে এই 10 মিটার উপরে উঠানো হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে 0 মিটার থেকে 10 মিটার উঁচুতে ধরো উঠানো হয়েছে এই বলটাকে, তাহলে এই যে 0 মিটার থেকে 10 মিটার উঁচুতে উঠানো হইলো, তাহলে অবস্থানের পরিবর্তন হয়েছে। আর এই অবস্থানের পরিবর্তনের কারণে এই বস্তুটার মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয়েছে ওইটাই হলো মূলত এই বস্তুটার, মানে কথা হচ্ছে এই এখানে আছে বল দিয়ে উদাহরণ দিয়েছি, এই বলটার সঞ্চিত বিভব শক্তি। আশা করি বিষয়টা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে অতএব অবস্থানের পরিবর্তনের জন্য বস্তুটির মধ্যে সঞ্চিত বিভব শক্তি W = mgh, এই সূত্র আমরা সবাই জানি। ঠিক আছে, তারপর আমি লিখে দিলাম যে বিভব শক্তি W = mgh। তো গভীর মনোযোগ দাও, সেটা এখানে কি হলো মূলত, দেখো খেয়াল করো, বিভব শক্তি W mgh ছিল, কারণ m যেটা আছে এটা তো ভর, বুঝলাম, কাজ করলো। জি হলো অভিকর্ষ ত্বরণ। এখন কথা হচ্ছে এখানে একটা কথা আছে, এই যে অবস্থানের পরিবর্তনের জন্য যেই শক্তি জমা হয় বস্তুর মধ্যে সেটা হলো বিভব শক্তি, ভালো কথা, বা সঞ্চিত শক্তি বা বিভব শক্তি, বুঝলাম, ভালো কথা, পটেনশিয়াল এনার্জি ইংলিশে বলা হয়। তো কথা হচ্ছে
এইখান থেকে 0 মিটার থেকে 10 মিটার এই উচ্চতাটাতে উঠাইতে কোন বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হয়েছে, একটু গভীর মনোযোগ দিয়ে তুমি খেয়াল করো, তাহলে তোমরা দেখবে যে এটা অনেক ইজি। মনে করো মার্কারটা এখানে আছে, এখান থেকে আমি 0 মিটার অবস্থায় আছে, এই 0 মিটার থেকে আমি এতটুকু উঠাইলাম, অর্থাৎ 10 মিটার উপরে উঠাইলাম। এই 10 মিটার উপরে উঠাইতে যে বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হয়েছে সেটা হচ্ছে অভিকর্ষ বল। কারণ অভিকর্ষ বল হলো নিচের দিকে ক্রিয়া করে, যার ফলে কোনো বস্তু মুক্তভাবে কি হয়, যার ফলে কোনো বস্তু মানে পড়ে নিচের দিকে পড়ে, ঠিক আছে। কিন্তু যখন আমি উপরে উঠাই তখন হচ্ছে অভিকর্ষ বলের, কারণ অভিকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে, আমি মার্কারটা উঠাইতেছি উপরের দিকে, অর্থাৎ অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা লাগতেছে, ঠিক আছে। তাহলে অভিকর্ষ বলের যেহেতু বিরুদ্ধে কাজ করা লাগতেছে, মানে এখানে তাহলে অভিকর্ষ বলের কি আছে, কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে এম জি, এম হচ্ছে ভর, জি হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ। তাহলে এখন কথা হচ্ছে, তো জি যেটা অভিকর্ষ ত্বরণ এটা তো ফিক্স, ওকে। ফিক্স কেন? কারণ জি এর আমরা ম্যাথে কি করি, আদর্শ মান ধরে ম্যাথগুলো করি, অর্থাৎ 9.8 বা 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে। আর এম এর মান তো ফিক্স 10 কেজি। কিন্তু কথা হচ্ছে এই বিভব শক্তি বাড়বে না কমবে সেটা কিসের উপরে নির্ভর করতেছে, সেটা নির্ভর করতেছে এই যে কারণে, কারণ এম জি হলো কনস্ট্যান্ট মানে ধ্রুবক, এটা পরিবর্তন হয় না, কারণ এমটা সেম আছে 10 কেজি, এটা সেমই থাকবে 10 কেজি। হ্যাঁ, জি যেটা আছে সেটাও তো ভূপৃষ্ঠের মানে সেটাও তো পৃথিবীর সব জায়গায় আমরা আদর্শ হিসেবে 9.8 ম্যাথমেটিক্স এর প্রবলেমগুলো করার ক্ষেত্রে করি 9.8 বা 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এরা দুজন হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, অর্থাৎ চেঞ্জ হচ্ছে না। কিন্তু এইচ হচ্ছে চেঞ্জ হয়, মানে এইচ যদি চেঞ্জ হয়, মানে এইচ যদি বাড়ে, দেখো তাহলে খেয়াল করো, এইচ যদি বাড়ে তাহলে কি হবে, ডব্লিউ মানে এইচ যদি পরিবর্তন হয় ডব্লিউ পরিবর্তন হবে, অর্থাৎ উচ্চতা পরিবর্তন হলে কাজও পরিবর্তন হবে, সহজ একটা বিষয়, ঠিক আছে। তো কোনটা কি আমি লিখে দিচ্ছি, ডব্লিউ মানে এখানে কি বিভব শক্তি, এম হচ্ছে ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এইচ হচ্ছে উচ্চতা, ঠিক আছে। আমি আশা রাখতেছি আমাদের এই ব্যাপারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে, আলহামদুলিল্লাহ। তো এবার আমি একটা নোট লিখবো, তোমরা সবাই নোটটা লিখে নিবে। আচ্ছা, ওকে। আমি এই নোট এবং অল্প কিছু টপিক বাকি আছে, এরপরে হচ্ছে আমি অল্প কিছু টপিকস বাকি আছে, তারপরে হচ্ছে আমি ডিরেক্ট বোর্ডের যে সিকিউগুলো আছে এগুলো বোর্ডের সিকিউ আমি প্র্যাকটিস করতে চলে যাব ইনশাআল্লাহ। তো এখন নোটটা তো সবাই দ্রুত নোটটা লিখবে। নোটটা হচ্ছে কাজ এবং শক্তির একক ও মাত্রা একই, কাজ এবং শক্তির একক ও মাত্রা একই, একক ও মাত্রা একই, ঠিক আছে। আচ্ছা, তো কথা হচ্ছে যে অর্থাৎ উভয়ের একক জুল, অর্থাৎ উভয়ের একক জুল, অর্থাৎ উভয়ের একক জুল এবং মাত্রা ml স্কয়ার টি ইনভার্স 2, ঠিক আছে। অর্থাৎ কথা হচ্ছে আমরা কাজের একদম শুরুতে কাজের যে একক বের করেছিলাম, অর্থাৎ কি ছিল কাজের একক, জুল ছিল, এবং মাত্রা ছিল কি ml স্কয়ার টি ইনভার্স 2। কিভাবে করেছিলাম সেটা আমি দেখাই দিছিলাম, ঠিক আছে। তো কথা হচ্ছে শক্তিরও ওই একক এবং মাত্রা একই, সেটা হচ্ছে একক হলো জুল বা নিউটন মিটার অথবা জুল, ঠিক আছে। কাজ এবং শক্তি উভয়ের এককই, এক কথায় বললে জুল, ঠিক আছে। এবং মাত্রা হচ্ছে ml স্কয়ার টি ইনভার্স 2, ওকে। এই ব্যাপারটা আমি বুঝাতে চাচ্ছি। তো এবার আসি আর একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ক্ষমতা। জাস্ট মাত্র দুইটা টপিকস বাকি আছে, দেন আমি বোর্ডের সিকিউ প্র্যাকটিস করতে চলে যাব ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে ক্ষমতার যে বিষয়টা সেটা হচ্ছে কি আমাদের বুঝতে হবে, সবাই দ্রুত লিখবে। ক্ষমতা আমি আগে ডেফিনেশনটা লিখছি, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। সেটা হচ্ছে কোনো যন্ত্র প্রতি সেকেন্ডে
যে পরিমাণ কাজ করে তাকে ওই যন্ত্রের ক্ষমতা বলে। তাকে ওই যন্ত্রের ক্ষমতা বলে। এখন কথা হচ্ছে যে তোমরা আগে এটা লেখো, আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নাই। তাহলে কথা হচ্ছে দেখো, কোন যন্ত্র প্রতি সেকেন্ডে বলতে বোঝাচ্ছে হচ্ছে 1 সেকেন্ডে, ঠিক আছে, প্রতি সেকেন্ডে যেই পরিমাণ কাজ করে তাকে ওই যন্ত্রের ক্ষমতা বলে। আচ্ছা, তাহলে ক্ষমতার ইংলিশ কি জানি? পাওয়ার। ঠিক আছে, ক্ষমতার ইংলিশ জানি কি? পাওয়ার। তাহলে পাওয়ার থেকে পি আসছে। এই যে পি, আমরা ক্ষমতাকে প্রকাশ করি পি দ্বারা। কেন পি দ্বারা প্রকাশ করি? কারণ ক্ষমতার ইংলিশ হচ্ছে পাওয়ার, সেই পাওয়ারের যে প্রথম লেটারটা সেখান থেকে আমরা পি নেই, পি নিয়ে পাওয়ারকে প্রকাশ করি। তাহলে পি ইকুয়ালস টু, খেয়াল করো, বলছি কি যে কোনো যন্ত্র প্রতি সেকেন্ডে অর্থাৎ এখানে কি সময় ইন্ডিকেট করতেছে, ঠিক আছে। তাহলে প্রতি সেকেন্ডে, তার মানে নিচে কি যাবে? টাইম যাবে, টি। ঠিক আছে, যে পরিমাণ কাজ করে, ঠিক আছে। তাহলে কাজকে আমরা কি দ্বারা প্রকাশ করি? উপরে ডব্লিউ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। যে পরিমাণ কাজ করে, ডব্লিউ বাই টি, তাকে কি বলে? তাকেই হচ্ছে মূলত ওই যন্ত্রের ক্ষমতা বলে বা পাওয়ার বলে, ক্ষমতা বা পাওয়ার বলে। ওকে ওকে, তাহলে পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে ডব্লিউ মানে কি? ডব্লিউ মানে হচ্ছে কাজ, টি মানে কি? টি মানে হলো সময়, আর পি মানে কি? পি মানে হচ্ছে ক্ষমতা বা পাওয়ার। ক্ষমতা ইংলিশে বলা হয় পাওয়ার। গুড। তো আমি আশা রাখতেছি তোমরা এতটুকু লিখছো। দেন হচ্ছে আমি আরেকটা, মানে কি, এটা আজকের জন্য আমাদের লাস্ট যে ব্যাপারটা বোঝা লাগবে, এসেনশিয়াল কনসেপ্ট, সেটা আমি এখন কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার করে দেবো তোমাদের। দেন হচ্ছে আমি ডিরেক্ট বোর্ডের সিকিউ প্র্যাকটিস করতে চলে যাব ইনশাআল্লাহ। তো আমি লাস্ট একবার চেক করতেছি, হ্যাঁ অল ওকে আছে, ঠিক আছে। তো এখন যেই টপিকটা আমি হচ্ছে তোমাদের দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কর্মদক্ষতা। ঠিক আছে, কর্মদক্ষতা হলো মূলত কোনো যন্ত্রের কার্যকর ক্ষমতা। আগে সংজ্ঞাটা লেখো, মানে ডেফিনেশনটা লেখো, আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। কর্মদক্ষতা, ঠিক আছে। আগে ডেফিনেশনটা আমরা দেখি ডেফিনেশনটা লেখার পর আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কোনো যন্ত্রের কার্যকর ক্ষমতা, এটা ইন্টারেস্টিং আছে বোঝাটা, একদম মানে একদম ইজি, ঠিক আছে। আগে লেখো, দেন আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে কর্মদক্ষতা মানে হলো কোনো যন্ত্রের কার্যকর ক্ষমতা, কোনো যন্ত্রের কার্যকর ক্ষমতা এবং ওই যন্ত্রের মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে। আচ্ছা, তো তোমরা আগে এটা লেখো, দেন হচ্ছে আমি বুঝাচ্ছি, সমস্যা নাই। কথা হচ্ছে যে কোনো যন্ত্রের কার্যকর ক্ষমতা, কোনো যন্ত্রের কি ক্ষমতা? কোনো যন্ত্রের কার্যকর ক্ষমতা, ঠিক আছে, এবং ওই যন্ত্রের মোট প্রদত্ত ক্ষমতার অনুপাত, ক্ষমতার যে অনুপাত, তাকে কর্মদক্ষতা বলে। এখন কথা হচ্ছে অনেকেই বলতেছে, মানে তোমাদের মধ্যে অনেকেই দেখবে যে একটু কঠিন লাগতেছে। আসলে এর মতো সহজ ব্যাপার আর পৃথিবীতে নাই। এক্সাম্পল দিলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো বিষয়টা, সেটা হচ্ছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা কিসের? এক্সাম্পলটা মনে করো যে একটা মোটরসাইকেলের,
জাস্ট আমি এইভাবে লিখলাম আর কি, মোটরসাইকেল মনে করো, আঁকাআঁকি না করে জাস্ট লিখলাম মোটরসাইকেল। ঠিক আছে, এখন কথা হচ্ছে মনে করো যে মোটরসাইকেলের ইঞ্জিনে লেখা আছে যে এই মোটরসাইকেলের ইঞ্জিনের পাওয়ার হচ্ছে 2 হর্স পাওয়ার। আচ্ছা, হর্স পাওয়ারের দিকে গেলাম না, মনে করো যে 2000 ওয়াট, 2000 ওয়াট, 2000 কি 2000 ওয়াট, বুঝিও ব্যাপারটা, 2000 ওয়াট। আচ্ছা, এখন কথা হচ্ছে ক্ষমতার, এই যে কিছুক্ষণ আগে যে ক্ষমতা আমি পড়াইলাম, এটা অলওয়েজ মনে রাখবা যে ক্ষমতার একক হলো জুল পার সেকেন্ড। কিভাবে জুল পার সেকেন্ড হইলো, ক্ষমতার ব্যাপারটা একটু ক্লিয়ার করে নেই। তোমরা ওই যেখানে ক্ষমতা লিখছিল ওই ক্ষমতার পাশে লিখতে পারো, আমি এখন এখানে লিখতেছি, লেখা মুছে দিব। তোমরা ওই যেখানে ক্ষমতা লিখছিল ওইখানে জাস্ট অ্যাড করে নাও। দেখো একটা ব্যাপার, সেটা হচ্ছে ক্ষমতার সূত্রটা আমরা দেখছিলাম, তোমরা ওই ক্ষমতার পাশে বা খাতার উপরে যে জায়গা আছে ওইখানে একটু সাইডে লিখে নিতে পারো। ঠিক আছে, ঠিক আছে, আমি এখানে সাইডে লিখতেছি। ক্ষমতা আমরা সূত্র দেখছি যে P = W/T। তার মানে কি ডব্লিউ উপরে কি কাজ আর নিচে সময়, তাহলে কাজের একক কি, কাজের একক হচ্ছে জুল আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এখানে এটাকে আমরা লিখতে পারি কি, এইভাবে লিখতে পারি জুল পার সেকেন্ড। আর এই জুল পার সেকেন্ড কি মূলত কি বলা হয়, ওয়াট বলা হয়, ওয়াট। তো ওয়াট এইভাবে না লিখে আমরা এটা হচ্ছে ওয়াট, ওয়াটকে এইভাবে না লিখলে ডিরেক্ট ওয়াট এইভাবে লিখলেও হয়, বাংলাতে এটাকে বলা হচ্ছে ওয়াট। এতটুকু লিখে নাও। তাহলে ক্ষমতার একক দাঁড়াইলো ওয়াট, আর হচ্ছে ক্ষমতার একক দুইটা একক দাঁড়াইছে, একটা একক কি দাঁড়াইছে, একটা একক হচ্ছে জুল পার সেকেন্ড আর একটা একক হচ্ছে ওয়াট। এই দুইটাই হলো ক্ষমতার একক। যেমন আমরা ছোটবেলায় যে বাল্ব নিয়ে আসতাম, এনার্জি বাল্ব, বা হচ্ছে একদম ছোটবেলায় দেখতাম লাল ধরনের লাইট, ওগুলো তো অনেক বিদ্যুৎ খরচ হতো, হোয়াট এভার। তো কথা হচ্ছে ওখানে লেখা থাকতো 100 ওয়াটের একটা বাল্ব, তার মানে কি ওই বাল্বটার যে পাওয়ার, হ্যাঁ ওইটা কি 100 ওয়াট। ঠিক আছে, ওকে। তো তারপর এনার্জি সেভিং লাইট আসলো, আমরা দেখলাম যে এখন এলইডি চলতেছে, এখন দেখা যাচ্ছে একটা 15 ওয়াটের এলইডিতেই হচ্ছে একদম ওই 100 ওয়াটের সমান ঔজ্জ্বল্য দেয়। ঠিক আছে, এটা একদম স্বাভাবিক, এর থেকেও দেখা যাচ্ছে বেশি দেয় ঔজ্জ্বল্য। ঠিক আছে, কারণ প্রযুক্তি আপডেট হয়েছে, কারণ এলইডি যে লাইটগুলো আছে, লাইট এমিটিং ডায়োড, ওগুলোতে কি, ওগুলোতে কস্ট কম। ঠিক আছে, তো হোয়াট এভার, ওইদিকে আমি যাচ্ছি না। তো ওয়াট তারা মূলত কি বোঝায়, পাওয়ার বা ক্ষমতা বোঝায়। ঠিক আছে, তাহলে ক্ষমতার যে একক সেটা কি জুল পার সেকেন্ড অথবা ওয়াট, যাহাই জুল পার সেকেন্ড তাহাই ওয়াট, অর্থাৎ যেই লাও সেই কুদু। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে আমরা তাহলে কি করব, এটা হচ্ছে কি, এটা হলো যে একক। আর এখন আমরা যদি মাত্রা বের করি, মাত্রাটা তো আরো সহজ বের করা। দেখো খেয়াল করো, জুল পার সেকেন্ড, তাহলে জুল মানে কি, আমরা দেখছি যে এটা হচ্ছে মানে কি m² T−2, মানে জুল কিসের, জুল কিসের এটা শক্তির একক। তাহলে শক্তির একক আর শক্তির মাত্রা কি ছিল, m² T−2, ওইটার সাথে যদি গুণ হয় ইনটু টাইম, মানে সেকেন্ড কিসের এসে একক, সময়ের এসে একক, আর সময় ইংলিশ হচ্ছে টাইম, তাহলে টাইম থেকে টি আসছে, তাহলে ইনটু T−1। তাহলে খেয়াল করো, একটা T−2 আছে আর এইখানে গুণাকারে আর একটা T−1 আছে, তাহলে সূচকের নিয়ম অনুসারে ইজিলি আমরা বলতে পারি যে ক্ষমতার মাত্রা হচ্ছে mL² T−3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, এটা হলো ক্ষমতার একক। তোমরা লিখে নাও উপরের দিকে অথবা সাইডে ক্ষমতার পাশে, দেন আমি মুছে ডিরেক্ট কর্মদক্ষতায় চলে আসতেছি। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্ষমতার একক, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্ষমতার মাত্রা সমীকরণ, ক্ষমতার মাত্রা সমীকরণ। সবাই দ্রুত লিখে নিবে, আশা করি আমাদের এই টপিকটা, ক্ষমতার টপিকটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। সবাই দ্রুত লিখে নিবে। তো এবার খেয়াল করো, আমি মুছে দিচ্ছি, আমি আশা রাখতেছি যে তোমরা লিখছো সবাই। তো এবারে যে ঘটনাটা ঘটতেছে সেটা হলো মোটরসাইকেলের, মনে করো যে আমি ছিলাম কোথায়, কর্মদক্ষতায় ছিলাম। তো কর্মদক্ষতা বলতে কি বুঝাইছে, যে কোনো যন্ত্রের কার্যকর ক্ষমতা, বা বলা যায় যে ইফেক্টিভ এনার্জি, বা যেটা আমরা আউটপুট হিসেবে পাই, ঠিক আছে, সেই কার্যকর ক্ষমতা এবং ওই যন্ত্রের মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে। ঠিক আছে, এখন কথা হচ্ছে খুব কঠিন লাগতেছে বিষয়টা, আসলে কঠিনের কিছুই না, একদম সহজ। গভীর মনোযোগ দাও। মনে করো যে একটা মোটরসাইকেলের ইঞ্জিনে লেখা আছে যে এই মোটরসাইকেলটার ক্ষমতা 2000 ওয়াট। এখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কি আসলেই আমরা 2000 ওয়াট
যদি মোটরসাইকেলের গায়ে লেখা থাকে প্রাকৃতিক ফিল্ডে মানে মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে কি আসলেই আমরা 2000 ওয়াট কে কাজে লাগাইতে পারি? আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডে কখনোই কোনো যন্ত্র 100% ইফিশিয়েন্টভাবে কাজ করতে পারে না। ঠিক আছে, তো কথা হচ্ছে আমরা মোটরসাইকেলের উদাহরণ দিছি, তো মোটরসাইকেলে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে মোটরসাইকেলে যদি 2000 ওয়াট যদি ক্ষমতা লেখা থাকে, মনে করবা যে একদম অর্ধেক বা অর্ধেকেরও কম বা অ্যাপ্রক্সিমেটলি এরকম অর্ধেক বা অর্ধেকেরও কম টাইপের এইরকম মানে একটা অ্যামাউন্ট অ্যাজ ইউজুয়াল নর্মাল ব্র্যান্ডের যে এগুলো আছে, মানে নর্মালি জেনারেলি আমরা যে মোটরসাইকেল বা আমরা সহজে বলি যে বাইকগুলো আছে সেগুলো হিউজ অ্যামাউন্টের এনার্জি করে, মানে অপচয় হয়। এখন কথা হচ্ছে যে অপচয় হয় কি শুধু বাইকে না, রেলগাড়ি, ট্রেন, তারপর হচ্ছে প্রাইভেট কার, দেন হচ্ছে বাস, সকল মানে এরোপ্লেন, কথা হচ্ছে যত ধরনের যান্ত্রিক ইঞ্জিন আছে, প্রতিটা ইঞ্জিনই কি হয়, প্রতিটা ইঞ্জিনই মূলত শক্তির অপচয় হয়। মানে শক্তির নিত্যতা থেকে আমরা কি জানি যে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। তাহলে প্রশ্ন হলো তাহলে বাকি এনার্জি যায় কই? মানে এখন প্রশ্ন হইলো যে 2000 ওয়াট তাহলে দেওয়া আছে, মানে প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে, তাহলে শক্তির সৃষ্টি বা ধ্বংস যদি নাই থাকে তাহলে তো আমি 2000 ওয়াটই তো আমি আমার ইফিশিয়েন্ট ভাবে কাজে লাগাইতে পারবো। কিন্তু 2000 ওয়াট ইফিশিয়েন্ট ভাবে আমরা কেন কাজে লাগাইতে পারি না? কারণ হচ্ছে ওই যে মোটর গাড়ির বা ওই যে বাইকের বা ওই যে মোটরসাইকেলের যে আছে ইঞ্জিন আছে, মানে আমি মোটরসাইকেল দিয়ে উদাহরণটা দিচ্ছি, এরকম তোমরা সবকিছু দিয়ে উদাহরণ দিতে পারবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে ওই যে মোটরসাইকেলের যে ইঞ্জিন আছে ওখানে দেখা যাচ্ছে কি হয়, আমরা যদি তেল নেই, ঠিক আছে, বা অনেক সময় গাড়িতে কি ব্যবহার করা হয়, অকটেন ব্যবহার করা হয়, কিছু গাড়িতে ডিজেল ব্যবহার করা হয়, কিছু গাড়িতে পেট্রোল ব্যবহার করা হয়, হোয়াট এভার, আমি দিকে যাচ্ছি না। সোজা কথা আমি ফুয়েল বললাম, ধরো ফুয়েল নিলাম, ইঞ্জিনে আমরা কি নিলাম, ফুয়েল নিলাম। তো ফুয়েল নেওয়ার ফলে যে ঘটনাটা ঘটতেছে, রাসায়নিক শক্তি ওইটা যখন গাড়িটা চলবে কিসে কনভার্ট হবে, গতিশক্তিতে কনভার্ট হবে। কিন্তু বাস্তবিক পক্ষে যদি দেখা যায় সেটা হলো ইঞ্জিন অনেক পরিমাণে কি হয়, উত্তপ্ত হয়, প্লাস ওখানে অনেক বেশি ঘর্ষণের কাজ চলতে থাকে। তো এই ঘর্ষণ বাবদ একটা এনার্জি কি হয়, একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে কি হয়, রূপান্তর হয়ে যায়, মানে অপচয় হয়ে যায়। তারপর হচ্ছে কি হয়, ওই যে তাপ শক্তি, মানে রাসায়নিক শক্তি থেকে কিছুটা অংশ তাপ শক্তিতে রূপান্তর হয়ে যায় বা অপচয় হয়ে যায়। মানে যে জিনিসটা আমি পাইতে চাইতেছি, যে গাড়িটা দৌড়াইবো মানে গতিশীল হইব, গতিশক্তি বা যান্ত্রিক শক্তি, কিন্তু কথা হচ্ছে সেইটা না পাইয়া অন্যদিকে চলে যেতেছে, যেটাকে আমরা কেমিস্ট্রির ভাষায় বলি কি বাই প্রোডাক্ট, মানে বাই প্রোডাক্টসের দিকে চলে যাচ্ছে। সেটা হচ্ছে তাপ শক্তিতে কনভার্ট হচ্ছে, সেটা কনভার্ট হচ্ছে ঘর্ষণজনিত কারণে শক্তি অপচয় হচ্ছে, তাপ শক্তি বাবদ শক্তির অপচয় হচ্ছে, ঠিক আছে। তো এইরকম বিভিন্নভাবে শক্তির অপচয়গুলো হয়, যে কারণে এই বাইকের মানে এই ঘটনাগুলো কিন্তু চলতেছে বাইকের, আমি জাস্ট বাইক দিয়ে উদাহরণটা দিচ্ছি যে বাইকের ইঞ্জিনের মধ্যে এই ঘটনাগুলো চলতেছে, যে কারণে বাইকে যদি 2000 ওয়াট যদি ক্ষমতা লেখা থাকে আমরা ওই 2000 ওয়াট কখনোই পাই না, অনেক তার থেকে অনেক কম পরিমাণে ইফিশিয়েন্ট বা কার্যকর ক্ষমতা পাই। এখন কার্যকর ক্ষমতা হিসাব করে যে সূত্রটা সেটা হচ্ছে ওই যে mgh/t, যেটা আমরা মূলত থিওরিটিক্যালি যে ম্যাথগুলো করি নর্মালি mgh/t, ওইটা দ্বারাই মূলত আমরা ওই অ্যাপ্রোপ্রিয়েট ডাটাগুলো দিয়ে যেটা পাই সেটা হচ্ছে মূলত কার্যকর ক্ষমতা। আর ওই যে ইসের গায়ে মানে যন্ত্র, কোন একটা যন্ত্র, সেটা হইতে পারে বৈদ্যুতিক কেটলি চা বানানোর, অথবা হইতে পারে মোটরসাইকেল, অথবা হইতে পারে প্রাইভেট কার, অথবা হইতে পারে কোনো একটা ক্রেন, মানে যা হোয়াট এভার যা কিছু হোক না কেন, ঠিক আছে, যেটা ওই যন্ত্রের গায়ে লেখা থাকে সেটা হচ্ছে প্রদত্ত মোট ক্ষমতা। তাইলে এখন কথা হচ্ছে সেটাই বলছে যে প্রদত্ত মোট ক্ষমতা তো অবশ্যই বেশি হবে। যেমন এই যে বাইকের ক্ষেত্রে আমি বলছি 2000 ওয়াট, ঠিক আছে, তো সেইটাই ইটা মানে হলো কর্মদক্ষতা ইকুয়ালস টু পি ইনপুট, ইন দ্বারা বোঝাচ্ছে ইনপুট, মানে প্রদত্ত মোট ক্ষমতা, মানে এটা তো অবশ্যই বেশি হবে। আর আউটপুট মানে যেটা আমরা কার্যকর পাই, যেটা আমরা কাজে লাগাইতে পারি, মানে যেই জিনিসটার উদ্দেশ্য বা যেই জিনিসটার নিয়তে আমরা চালাইতেছি, যেমন গাড়ি চালাচ্ছি, মানে টোটালটা দেওয়া আছে 2000 ওয়াট, কিন্তু 2000 ওয়াট পাচ্ছি না, সাপোজ ধরে নাও যে 1000 ওয়াট পাচ্ছি, তাহলে 1000 ওয়াট আমরা কি করতেছি, 1000 ওয়াট আমরা কাজে লাগাইতেছি, যেটা হচ্ছে কার্যকর ক্ষমতা, সেটাকে আমরা বলবো পি আউট, মানে আউটপুট, ঠিক আছে। বা আমরা উপরে এইভাবে না লিখতে পারি যে কার্যকর ক্ষমতা নিচে হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%, এটাই মূলত কর্মদক্ষতা বের করার সূত্র। আর এইটাই মূলত হচ্ছে সংজ্ঞায় বলছে, সংজ্ঞা থেকে আমরা সূত্রটা ইজিলি বের করতে পারি যে কোনো যন্ত্রের কার্যকর ক্ষমতা মানে পি আউটপুট, এই যে, বা অনেকে পি প্রাইম দেয়, পি প্রাইম বাই পি ইন্টু 100%, একই কথা, যেইলাও সেই কদু, এবং যন্ত্রের মোট প্রদত্ত ক্ষমতা যেটা যন্ত্রের গায়ে লেখা থাকে, ঠিক আছে,
ইন্টু 100% হচ্ছে কর্মদক্ষতা বের করার সূত্র। তো এই সংখ্যাটা মানে মুখস্থ করার মতো কিছুই নাই, বুঝে বুঝে পড়লে দেখবা যে এমনি অটোমেটিক্যালি বুঝে বুঝে যখন পড়বা 3-4 বার দেখবা যে ইজিলি তোমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, আর মনে করো সূত্র যেগুলো আছে বুঝে বুঝে 5-6 বার প্র্যাকটিস করবা, দেখবা যে একদম লাইফ টাইম এগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। তো আশা করি কর্মদক্ষতার বিষয়টা গেছে, এবং হচ্ছে কথা হচ্ছে কোনটা কি আমি বুঝিয়ে দিচ্ছি। ইটা কি, ইটা দ্বারা মূলত বোঝায় হচ্ছে কর্মদক্ষতা। ইটা দ্বারা কি বোঝায়? ইটা দ্বারা বোঝায় হচ্ছে কর্মদক্ষতা। ইটা দ্বারা বোঝায় হলো কর্মদক্ষতা, ঠিক আছে। তারপর হচ্ছে পি ইন দ্বারা বোঝায় কি? পি ইন দ্বারা বোঝায় হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা। আর পি আউট দ্বারা বোঝায় কি? যে কার্যকর ক্ষমতা, ঠিক আছে, মানে যেটুকু আমরা কাজে লাগাইতেছি। ওকে, তো আলহামদুলিল্লাহ এইটুকুই ছিল হচ্ছে মূলত আমাদের এসেনশিয়াল কনসেপ্টের বিষয় এই চ্যাপ্টারের। এখন আমি ডিরেক্ট বোর্ডের সিকিউ প্র্যাকটিস করা স্টার্ট করে দেব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমি একবার লাস্ট বারের মতো চেক করতেছি আজকে, যদিও এর আগেও বলেছিলাম লাস্ট বার। তো কথা হচ্ছে যে হ্যাঁ, সকল কিছু অলকে আছে, অলকে আলহামদুলিল্লাহ। তো এখন আমি বোর্ডের সিকিউ স্টার্ট করে দিব করা। আচ্ছা, তো কথা হচ্ছে দিনাজপুর বোর্ড 21 সালে আসছে। কোশ্চেনটা আসছে হচ্ছে দিনাজপুর বোর্ড 21 সাল। আচ্ছা, সবাই কোশ্চেনটা দ্রুত লিখবে। বলছে কি যে 500 গ্রাম ভরের একটি আম 500 গ্রাম ভরের একটি আম 10 মিটার উচ্চতায় 10 মিটার উচ্চতায় একটি আম গাছে ঝুলছে। একটি আম গাছে ঝুলছে। আচ্ছা, আমটি বৃন্তচ্যুত হয়ে 3 মিটার অতিক্রম করার পর কোন স্থানে আটকে গেল। কোন স্থানে আটকে গেল। আচ্ছা, তো গরু নম্বরে বলছে যে আটকে পড়া অবস্থায় আমটির বিভব শক্তি নির্ণয় করো। আটকে পড়া অবস্থায় আমটির বিভব শক্তি নির্ণয় করো। ওকে, তো কথা হচ্ছে যে এই যে কোশ্চেনটা আছে এই গরু নাম্বারটা করে আমরা ঘর নাম্বারে যাচ্ছি। তো গভীর মনোযোগ দাও। প্রথমে বলছে কি আমরা একটা সলিউশন করি। বলছে ওরা যে কোনো একটা মানে এই যে 500 গ্রাম ভরের একটি আম, মানে আমের ভর হচ্ছে 500 গ্রাম, ঠিক আছে। এটি আম 10 মিটার, মানে একটি আম 10 মিটার উচ্চতায়, মানে ভূমি হতে, মানে এটা তারা বুঝেছে যে আমটা আসলে ভূমি হতে 10 মিটার উচ্চতায়, অর্থাৎ এইচ এর মান 10 মিটার, ঠিক আছে। মানে নর্মালি আপাত দৃষ্টিতে আমটা ঝুলে আছে ভূমি হতে 10 মিটার উপরে, এতটুকু উচ্চতায় একটি আম গাছে ঝুলতেছে। হ্যাঁ, ওকে। এবং আমটি বলছে বৃন্তচ্যুত, মানে আমটা পড়ে গেছে, ঠিক আছে। সাহিত্যের ভাষাটা ধরাটা খুবই ইম্পর্টেন্ট। বৃন্তচ্যুত হয়ে 3 মিটার অতিক্রম করার পর,
3 মিটার মানে ওই যে আমটা ধরো এখানে ছিল, এখান থেকে 3 মিটার, এখান থেকে 3 মিটার অতিক্রম করছে, করার পর কোনো স্থানে আটকে গেল। এখন বলছে যে আটকে পড়া অবস্থায় আমটির বিভব শক্তি নির্ণয় করতে বলছে, মানে ইপি, পটেনশিয়াল এনার্জি বা ইপি বের করতে বলছে। খুবই ইজি ম্যাথ, ঠিক আছে। তো কথা হচ্ছে আগে আমরা ডেটাগুলো লিখে ফেলি। এই তোমরা কিন্তু বোর্ডের কোশ্চেন অবশ্যই ডেটা লিখবে, কারণ ডেটার জন্য আলাদা মার্কস থাকে। আমি বলছি কি যে কিছু পারো না পারো আগে ডেটাগুলো লিখে নিবা, তাহলে দেখবা যে, এবং ওই আলোকে সূত্রগুলো বের করার ট্রাই করবা। এটা হচ্ছে অ্যাপ্রোচ, ঠিক আছে। দেখবা যে একদম মানে মানে ইজিলি মহান আল্লাহ তাআলার রহমতে কনসেপ্ট ক্লিয়ার থাকলে এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার মাধ্যমে দেখবা যে এক্সাম হলে এগুলো তোমরা যখন ডাটাটা লিখে ফেলবা, তারপর হচ্ছে একটু মাথা খাটাবে, আর হচ্ছে দেখা যাচ্ছে যে ওই আলোকে সূত্রগুলো বের করার ট্রাই করবে, দেখবে যে একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে। ইজিলি তোমরা ম্যাথগুলো মিলিয়ে দিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে এখানে কি হচ্ছে দেখো, এখানে বলা এখানে কি কি দেওয়া আছে, এখানে আমটার যে ভর, আমটার ভর, ঠিক আছে, আমটার ভর কি দেওয়া আছে, আমটার ভর এম দেওয়া আছে 500 গ্রাম। এখন খেয়াল করো, সেটা হচ্ছে 500 গ্রাম, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে 1000 গ্রাম মানে হচ্ছে 1 কেজি। আর তাহলে 500 গ্রাম মানে কি, 500 গ্রাম মানে হচ্ছে 0.5 কেজি। ওকে, আচ্ছা। তারপর আমরা আরো একটা বিষয় জানি, সেটা হচ্ছে এই ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। কেন কাজে লাগবে আমি বলতেছি। অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে 9.8, যেটা আমরা আদর্শ ধরে সবসময় ম্যাথটা করি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন কথা হচ্ছে আমরা একটু জিনিসটা বোঝার চেষ্টা করি। এই হচ্ছে ভূমি, এখানে হচ্ছে 0 মিটার, তো আমটা ছিল হচ্ছে এইখানে, মানে ভূমি থেকে এই 10 মিটার উচ্চতা, এইখানে ডালে হচ্ছে ধরো আমটা ছিল, তাহলে কতটুকু উচ্চতা হইলো, এখানে হচ্ছে 10 মিটার। এখন কথা হচ্ছে আমটা এখান থেকে 3 মিটার দূরত্ব কি হয়েছে, 3 মিটার দূরত্ব অতিক্রম করছে, মানে এই যে দূরত্বটা এটা হচ্ছে 3 মিটার। এখানে ছিল ভূমি থেকে 10 মিটার উপরে এতটুকু জায়গায় ছিল, ঠিক আছে। এখন কি হয়েছে, এখন যে কাজটা হয়েছে বা যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমটা বৃন্তচ্যুত হয়েছে, মানে আমটা এখান থেকে ছুটে পড়ে গেছে। ছুটে পড়ে যাওয়ার ফলে একদম নিচে পড়ে নাই, পড়ছে হচ্ছে, মনে করো যে এইখানে কোনো একটা ডাল বা কোনো একটা বাধা প্রতিবন্ধকতা ছিল, এই ডাল টাল কোনো একটা কিছুতে এখানে বাজছে, ঠিক আছে। তো এই যে ডাল বা কোনো কিছুতে যে বাজছে এইখানে, সেটা হচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রম করার পর, 3 মিটার দূরত্ব অতিক্রম করার পর। তাহলে 3 মিটার দূরত্ব অতিক্রম করার পর যেহেতু এইখানে যদি বাজে, তাহলে আমাকে দেখতে হবে যে ভূমি থেকে এই দূরত্বটা কতটুক। এই টোটালটা যদি হয় 10 মিটার, আর এখান থেকে যদি বৃন্তচ্যুত হওয়ার পর যদি 3 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে অবশ্যই এতটুক দূরত্ব হবে, অর্থাৎ ভূমি থেকে এতটুক দূরত্ব হবে 7 মিটার। এখন প্রশ্ন হইলো কেন ভূমি থেকে ধরলাম, অবশ্যই ভূমি থেকে ধরতে হবে, কারণ কি আমরা বিভব শক্তির যে সংজ্ঞা, সেখান থেকে আমরা কি জানছি যে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য যেই শক্তি ওই বস্তুটার মধ্যে জমা হয়, তাকেই মূলত বলা হয় কি, তাকেই মূলত বলা হয় হচ্ছে বিভব শক্তি, ঠিক আছে, বা ইংলিশে বলা হয় পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। তো কথা হচ্ছে তাহলে আমরা যদি দেখি যে এখান থেকে বস্তুটা অবস্থানের পরিবর্তন আলটিমেটলি অনেক চড়াই উত্তরাই পাড়ি দিতে হয়েছে, বুঝলাম আমটা ছিল এইখানে 10 মিটারের সাপেক্ষে এখানে হিসাব করার কথা, কিন্তু বৃন্তচ্যুত হয়ে আবার এখানে চলে আসলো, তার মানে এর হাইটটা কিছুটা কমে গেল। দ্যাট মিনস যেহেতু হাইট কমছে, কিছুক্ষণ আগে আমি দেখাইছি যে হাইট যদি কমে যায় অবশ্যই বিভব শক্তিটাও কমবে। এমজি যদি কনস্ট্যান্ট হয়, এইচ কি, ওই যে দেখাইছিলাম এইচের সাথে সাথে এটা কি কমে বাড়ে, তাহলে এখানে কি হয়েছিল, এই যে কি দেখছিলাম যে ইপি, আমি এটা লেখার দরকার নাই, জাস্ট বুঝো, ইপি ইকুয়ালস টু এমজি এইচ, এই এমজি ছিল কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে ইপি সমানুপাতিক এইচ লেখা যায়, অর্থাৎ যদি এইচ যদি কমে ইপিও কমবে, আবার ই যদি বাড়ে এইচ, মানে এইচ যদি বাড়ে ইপিও বাড়ে, মানে এইচ বাড়লে বিভব শক্তিও বাড়ে। তো সোজা কথা, এখানে যেহেতু এইচটা কমছে, তার মানে কি বিভব শক্তিটা কমে যাবে, ঠিক আছে। কিন্তু ডিপেন্ড করবে কার উপরে, ডিপেন্ড করবে হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে অলওয়েজ ডিপেন্ড করবে হচ্ছে ভূমি থেকে এই যতটুকু উপরে আছে সেই দূরত্বের উপর, ঠিক আছে। অর্থাৎ এই যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে এখানে নিয়ে আসছি আমি, অর্থাৎ অবস্থানের পরিবর্তনের কারণে বস্তুটার মধ্যে যে সঞ্চিত শক্তি জমা হয়েছে, তার মানে ভূমি থেকে এই 7 মিটারের জন্যই মূলত বিভব শক্তিটা আমরা হিসাব করব। তাহলে আমরা বলবো যে জানা আছে, তার আগে আমরা লিখে নেই যে উচ্চতাটা কত, উচ্চতা যেটা আমরা বলছি, উচ্চতা এইচ ইকুয়ালস টু, এই টোটালটা হলো 10 মিটার, আর কতটুকু নিচে নামছে, 3 মিটার নিচে নামছে, তাহলে আমরা হিসাব করবো কার জন্য, 7 মিটারের জন্য। আর আমাদের কি চাইছে, আমাদের মূলত চাইছে হচ্ছে বিভব শক্তি, বিভব শক্তি মানে কি পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ ইপি চাইছে, বিভব শক্তি
ইপি ইকুয়ালস টু হোয়াট? ওকে, আচ্ছা, তো তোমরা এতটুকু লেখো ডাটাটা আর চিত্রটা। ঠিক আছে, তো আমরা বলতে পারি এখান থেকে যে জানা আছে বিভব শক্তি ইপি ইকুয়ালস টু এম জি এইচ। ওকে, এম এর মান কত? 500 গ্রাম। 500 গ্রাম মানে হচ্ছে 0.5 ইন্টু জি এর মান কত? 9.8 ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 7। দেখো আনসার কত আসে? আনসার আসে হচ্ছে 34.3 জুল। 34.3 জুল। সুতরাং আটকে পড়া অবস্থায় আমটির বিভব শক্তি হচ্ছে 34.3 জুল। আশা করি আমরা আমাদের ম্যাথটা সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে আমরা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এখন আমি ঘোড়া নাম্বারে চলে যাব, তোমরা ম্যাথটা দ্রুত তুলে নাও। ঠিক আছে, তো এবার আমি ঘোড়া নাম্বারে যাচ্ছি। তো খেয়াল করো, সেটা হচ্ছে ঘোড়া নাম্বারে কি কোশ্চেনটা আমি আগে লিখে নেই। সেটা হচ্ছে ওরা বলছে যে আচ্ছা আটকে গেল। আচ্ছা, ঘোড়া নাম্বারে বলছে কি? ঘোড়া নাম্বারে বলছে হচ্ছে আমটি বৃন্তচ্যুত হয়ে মুক্তভাবে বৃন্তচ্যুত হয়ে মুক্তভাবে ভূপৃষ্ঠে পড়লে শক্তির সংরক্ষণশীল নীতিকে সমর্থন করে কিনা। গাণিতিক বিশ্লেষণ মানে যেহেতু ফিজিক্সের ভাষা হচ্ছে ম্যাথ, ঠিক আছে, তাইলে গাণিতিক বিশ্লেষণ তো মানে চাইবেই তারা, ঠিক আছে। তো কথা হচ্ছে সেটি আর কি, গাণিতিক বিশ্লেষণ। ঠিক আছে, তো ম্যাথটা চলো আমরা করি। আচ্ছা, শক্তির সংরক্ষণশীলতার নীতি কি? ওই যে আমরা জানছি কি যে শক্তির নিত্যতার সূত্র থেকে আমরা কি জানি যে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি শুধু এক উৎস থেকে আর এক কি হয়, আর এক উৎসে রূপান্তর হয়, ঠিক আছে। আর কথা হচ্ছে শক্তির যে সংরক্ষণশীল নীতি মূলত আমরা ম্যাথমেটিক্স করার ক্ষেত্রে যে কাজে লাগবে সেটা মূলত এরকম যে একটা প্রথম অবস্থায় মোট যে শক্তি থাকে, মোট শক্তি বলতে এখানে বোঝাচ্ছে যে গতিশক্তি যোগ বিভব শক্তি, প্রথম অবস্থার ক্ষেত্রে যেটা থাকবে মোট শক্তি, আর পরের মানে শেষ দশা বা ফাইনাল যে দশা সেই দশার মোট শক্তি, অর্থাৎ সেই দশার গতিশক্তি এবং বিভব শক্তি যদি এই দুটোর সমষ্টি, অর্থাৎ শেষ অবস্থার যে মোট শক্তি আর প্রথম অবস্থার যে মোট শক্তি, এই দুটো যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে শক্তির সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে। তো চলো দেখি আমরা ম্যাথ করার সাথে সাথে আমরা দেখি যে সমর্থন করে কি করে না। তো সলিউশন করি। তো আমি এখানে লিখি যে প্রথম অবস্থায়, আচ্ছা প্রথম অবস্থায় তাহলে আমরা কি করব? প্রথম অবস্থা বলতে কি বোঝাচ্ছে? প্রথম অবস্থা বলতে বোঝাচ্ছে যে যখন ওই আমটা একদম গাছের বোটায় বা গাছের যে বৃন্ত একদম ওই যে 10 মিনিটের উপরে বৃন্ততে যখন ছিল সেই হিসাবটা আমরা করি। তাহলে যখন
আমটা একদম আমরা এইভাবে কল্পনা করি যে মাটি থেকে 0 মিটার থেকে 10 মিটার উপরে অবস্থানের পরিবর্তনের জন্য বা অবস্থার জন্য 10 মিটার উঁচুতে আছে। তাহলে এই 10 মিটারের জন্যই তো, মানে ভূমি থেকে 10 মিটার উঁচুতে আছে, তাহলে এই ভূমি থেকে এই 10 মিটার উঁচুর জন্যই তো মূলত আমরা বিভব শক্তিটা হিসাব করব। যেহেতু অবস্থানের পরিবর্তনের জন্য যে সঞ্চিত শক্তি বস্তুর মধ্যে জমা হয় সেটাই হলো বিভব শক্তি। তো কাজেই আমরা এখানে 10 মিটারের জন্যই হচ্ছে আমরা বিবেচনা করতেছি, ঠিক আছে। তাহলে এই যে 10 মিটার এর জন্য বিবেচনা করবে, এটা কোথায়? এটা হচ্ছে যখন বৃন্ততে মানে বৃন্ত বা ওই যে বৃন্ততে ঝুলন্ত অবস্থায় ছিল ফলটা, ঠিক আছে, সেই অবস্থার ক্ষেত্রে আমরা প্রথম অবস্থা ধরে নিয়েছি। তো প্রথম অবস্থা ধরে বৃন্তর ক্ষেত্রে আমরা বলতে পারি প্রথম অবস্থার ক্ষেত্রে বিভব শক্তিটা আগে বের করি, বিভব শক্তি, ঠিক আছে। আমরা কি বলবো? ইপি মানে যেহেতু পটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু mgh। তাহলে এম এর মান হচ্ছে 0.5 গরু নাম্বার থেকে পাই ইন্টু 9.8 ইন্টু এইচ। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 10 মিটার। তাহলে খেয়াল করো এখান থেকে কত আসে, এখান থেকে আসে হচ্ছে 49 জুল, ঠিক আছে। 49, তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখবে 49 জুল আসে। এখন কথা হয়েছে যে প্রথম অবস্থায় যখন এইভাবে ধরো বৃন্ততে 10 মিটার উপরে বৃন্ততে ঝুলন্ত অবস্থায় আছে ফলটা, তখন তো আর একে ছেড়ে দেওয়া হয় নাই, তখন তো আর এই ফলটাকে ছেড়ে দেওয়া হয় নাই, এ স্থির অবস্থায় এভাবে ছিল, কাজেই কোনো ধরনের বেগ বস্তুটাতে নাই। তাহলে আমি যদি গতিশক্তির হিসাবটা করি তাহলে এখানে কি হবে? এখানে বস্তুটার গতিশক্তি হবে, বা প্রথম অবস্থায় বস্তুটার ওই যে বৃন্ততে থাকার অবস্থায় বস্তুটার গতিশক্তি হবে কে মানে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ, সূত্র আমরা সবাই জানি হাফ mv স্কোয়ার, হাফ ইন্টু মানে এটা ফর্মালিটি জাস্ট, ইন্টু এম ইন্টু ভি এর মান কত? এখানে যেহেতু স্থির আছে তাহলে 0 স্কোয়ার, তাহলে 0 স্কোয়ার মানে 0, আর 0-এর সাথে এম ইন্টু হাফ যাই গুণ করি না কেন আলটিমেটলি টোটালটা থাকবে 0 জুল। তাহলে মোট শক্তি, অতএব প্রথম অবস্থায় মোট শক্তি বা আমি বলতে পারি ইটি মানে ই টোটাল মানে টোটাল এনার্জি, ই টোটাল, কিন্তু এটা তো প্রথম অবস্থায়, তাই আমি ইটি 1 লিখতে পারি, মানে প্রথম অবস্থায় মোট শক্তি ই টোটাল 1 বা ইটি 1 ইকুয়ালস টু এই যে ইপি প্লাস ইকে, বা একসাথে আমি লিখতে পারি 49 প্লাস 0 জুল, দ্যাট মিনস শুধু 49 জুল। আচ্ছা, তো এতটুকু তোমরা লিখে নাও আগে দ্রুত, ঠিক আছে। তো আমি তাহলে এবার দ্বিতীয় অবস্থায় চলে যাব। তো দ্বিতীয় অবস্থা বলতে কোনটা বুঝাইছে? আচ্ছা, দ্বিতীয় অবস্থা বলতে মূলত বুঝাইছে হচ্ছে ওই যে যখন মুক্তভাবে, অর্থাৎ মনে করো যে বৃন্ততে ঝুলতেছিল মুক্তভাবে, কি হইলো? মুক্তভাবে ধরো বৃন্ততে ঝুলেছিল, মুক্তভাবে এটা মানে বৃন্ততে ফলটা ঝুলেছিল, মুক্তভাবে কি হইলো? মানে কোনো ধরনের আলাদাভাবে বেগ দেওয়া হয় না, জাস্ট মুক্তভাবে কি হয়েছে? মুক্তভাবে ছেড়ে দিছে, ঠিক আছে। বা মনে করো যে মুক্তভাবে পড়ে গেছে, মুক্তভাবে ফলটা পড়ে গেছে, ঠিক আছে। তাইলে কথা হচ্ছে তো মুক্তভাবে যখন পড়ে গেছে তখন মাটি স্পর্শ করার যে মুহূর্তটা সেই মুহূর্তটাকেই আমরা ধরবো হচ্ছে শেষ মুহূর্ত এই টাইপের ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে। অর্থাৎ যেটাকে বলা হয় ভূপৃষ্ঠের পতন মুহূর্তে, তো সেটাই আমি লিখতেছি যে ভূপৃষ্ঠে পতন মুহূর্তে, যেটাকে আমরা দ্বিতীয় অবস্থা ধরে নিছি, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে এইভাবেই ধরতে হয়। সেটা হচ্ছে ভূপৃষ্ঠের পতন মুহূর্তে বেগ ভি হলে একটা ব্যাপার গভীর মনোযোগ দাও, পুরো ক্লাসে গভীর মনোযোগ থাকতে হবে। সেটা হচ্ছে আমরা আগের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো থেকে দেখে আসছি, পরন্ত বস্তুর সূত্র দেখে আসছি। সেখানে কি হয়? সেখানে কোনো বস্তু যদি মুক্তভাবে থাকে মানে পরন্ত হয় এবং সেটা যদি অভিকর্ষ বলের প্রভাবই করে তাহলে আমরা প্লাস ধরছিলাম, এবং যদি টি বা সময় না উল্লেখ থাকে তখন আমরা ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gh দ্বারা এই সূত্রটাকে ব্যবহার করে ইজিলি আমরা শেষ বেগ বা এই টাইপের আদি বেগ বা যে কোনো কিছু আমরা ইজিলি বের করতে পারি, ঠিক আছে। মানে কথা হচ্ছে যে অন্যান্য চলকগুলো যদি জানা থাকে বাকি একটা চলক ইজিলি বের করা যায়, ঠিক আছে। যদি টি সময় না দেওয়া থাকে তখন এই কোন রিলেশন বা কোন সূত্র দ্বারা এই করে আমরা ম্যাথগুলো করি, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gh যদি অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়ে। তো এখানে তো অভিকর্ষ বলের প্রভাবেই তো মুক্ত অবস্থা থেকে নিচে পড়তেছিল, রাইট? ওকে, তো তাহলে আমরা ইজিলি বলতে পারি যে ভি স্কয়ার ইকুয়ালস টু
ইউ স্কোয়ার প্লাস 2gh। ওকে, তাহলে এখান থেকে আমরা বা এর বদলে আমি এই চিহ্নটা দিলাম, ভি স্কোয়ার ইকুয়ালস টু, এখন কথা হচ্ছে বস্তুটা যে ইউ বা দিবেগ, বস্তুটা পড়ছিল তো স্থির অবস্থা থেকে, ওই যে মুক্তভাবে পড়ন্ত বস্তু, তাহলে স্থির অবস্থা থেকে পড়ছে না, স্থির অবস্থা থেকে পড়ছে, তাহলে আমরা বলতে পারি যে ইউ স্কোয়ার, এখানে আমি বলতে পারি 0 স্কোয়ার প্লাস 2gh। জি এর মান কত? জি এর মান হচ্ছে 9.8, 9.8 ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে কতটুকু উচ্চতা? 10 মিটার উচ্চতা ইন্টু 10। কারণ এবার তো এক্ষেত্রে তো আর কোথাও বেজে পড়ে নাই, এক্ষেত্রে সাহিত্যের ভাষাটা ধরাটা খুবই ইম্পর্টেন্ট, সেটা ফিজিক্সের ম্যাথ হোক বা কেমিস্ট্রির ম্যাথ হোক বা সেটা ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ বা জেনারেল ম্যাথের ম্যাথমেটিক্স হোক, সাহিত্যের ভাষা ধরা খুবই ইম্পর্টেন্ট সকল সাবজেক্টসের, সকল ম্যাথে। ওকে, তাহলে এখন ঘটনা যেটা ঘটতেছে সেটা হচ্ছে 0 স্কোয়ার মানে তো 0, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আলটিমেটলি ভি মানে কি, এই টোটালটা রুট করে দিলেই হয়, রুট ওভার অফ 2 ইন্টু 9.8 ইন্টু 10। ওকে, তাহলে অতএব আমরা ভি এর মান বা বেগটা ইজিলি পেয়ে যাই, সেটা কত? সেটা হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এবার খেয়াল করো, তাহলে এবার আমরা বলতে পারি যে ভূপৃষ্ঠে যখন বস্তুটার বেগ, মানে ভূপৃষ্ঠে যখন বস্তুটা একদম স্পর্শ করবে, তখন আমরা বলতে পারি যে ভূপৃষ্ঠে পতনকালে বস্তুটার গতিশক্তি। ঠিক আছে, তো ভূপৃষ্ঠে পতনকালে, আমি এই জায়গায় একটা বর্ডার দিই কারণ পরে আমাকে কি করতে হবে, ওখানে লিখতে হবে। হ্যাঁ, ভূপৃষ্ঠে পতনকালে গতিশক্তি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তো খেয়াল করো, হাফ ইন্টু এম এর মান কত? এম এর মান তো সেই 0.5, বেগের মান কত? 14 স্কোয়ার। ঠিক আছে, এখন যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে, এটা আনসার তাহলে কত বের হবে? এটার আনসার বের হবে, মনে করো যে 49 জুল। মনে হইতে পারে এটা তো ছাড়া না, এটা তো মনে হইতে পারে যে এখানে তো আসলে বেগ কাজ করতেছে না, আসলে অবশ্যই বেগ কাজ করতেছে। যখন বস্তুটা নিচে পড়ে, একদম সাই করে পড়ে, এটা এমন একটা মুহূর্ত যে মুহূর্তটাতে একদম টাচ করতেছে, এই মুহূর্তটার কথা মানে পতন কালের একদম যে লাস্ট যে মোমেন্টটা, সেই মোমেন্ট হিসাব করা হচ্ছে। দেখবা যে যখন কোনো সময় কিন্তু কাছে যাবে না, অনেক দূর থেকে যদি কখনো খেলাধুলা করো বা লক্ষ্য করো, ধরো খেলাধুলা করতেছো বা কখনো যদি মনে করে দেখো যে আগে এক সময় কোনো ক্রিকেট মাঠে বা কোথাও খেলতেছো, বাট অনেক দূরে একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, কথা হচ্ছে মুক্তভাবে মনে করো যে সাপোজ কোনো একটা বালুর বস্তা বা ইটের বস্তা কনস্ট্রাকশনের এই বিল্ডিং থেকে নিচে ফেলাইছে, যখন নিচে পড়ে তখন কিন্তু প্রচণ্ড বেগ থাকে, তখন একটা মারাত্মক একটা সাউন্ড হয়। ঠিক আছে, তো যখন ওই পতনকালের যে সময়টা একদম মানে পতনকালের মানে একদম পড়বে একদম লাস্ট স্টেজের একদম লাস্ট যে মোমেন্টটা, তখন কিন্তু বেগটা একদম মানে মারাত্মক পর্যায়ে থাকে। তো ওই বেগটা মূলত এখানে ক্যালকুলেট হয়েছে, এটা এমন না যে পড়ে এখানে থাইমে গেছে ওই অবস্থায়, নো, একদম পড়তেছে যেই মোমেন্টে পড়বে, ঠিক আছে, ওই মোমেন্টে কি, ওই মোমেন্টে বেগটা একদম থাকে কি, ওই মোমেন্টে বেগটা থাকে হচ্ছে সর্বোচ্চ বা একদম মারাত্মক পর্যায়ে। ঠিক আছে, তো ওইটার কথাই মূলত, এই জন্যই মূলত বেগটা এখানে 14 হয়েছে এবং টোটালটা ক্যালকুলেশন করে আমরা 49 জুল পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো আমরা ম্যাথের প্রায় শেষ পর্যায়ে আসি। তো কথা হচ্ছে তাহলে এখন ভূপৃষ্ঠে পতনকালে গতিশক্তি পাইছি, তাহলে মোট শক্তি বের করতে হলে অবশ্যই বিভব শক্তিটাও বের করতে হবে পতনকালে। চলো সেটা আমরা বের করি। অতএব ভূপৃষ্ঠে পতনকালে বিভব শক্তি ইপি ইকুয়ালস টু এম জি এইচ। ওকে, এবার খেয়াল করো, এম ইন্টু জি ইচ্ছা করে দিছি ইন্টু এইচ এর মান কত হবে? ভূপৃষ্ঠে পতনকালে খেয়াল করো, গভীর মনোযোগ দাও, বস্তুটা 10 মিটার উপর থেকে পড়ছে, হ্যাঁ ঠিক আছে, এখানে যখন পড়বে বেগটা হচ্ছে মারাত্মক লেভেলের স্পিডের থাকে। ওই যে আমি কিছুক্ষণ আগে একটা কনস্ট্রাকশনের বিল্ডিং এর প্র্যাকটিক্যাল একটা মেমোরি তোমাদেরকে মনে করাই দিলাম, ঠিক আছে, কিন্তু তোমরা অলওয়েজ সতর্ক থাকবে, ভুলেও ধারে কাছেও যাবে না, জাস্ট দূর থেকে যদি কখনো মানে দেখো তাহলে অবশ্যই এটা কনস্ট্রাকশনের যারা কাজ করে তাদেরকেও সেফটি অবলম্বন করতে হবে, যাতে করে যারা
পথচারী আছে বা মানে কথা হচ্ছে যে সেটার জন্য একদম সম্পূর্ণ সেফটি দেওয়া যায়, মহান আল্লাহ চায় তো ইনশাআল্লাহ এটা ইনশিওর করা লাগবে মাস্ট, ঠিক আছে। আর আমাদেরকেও সতর্ক থাকতে হবে, হ্যাঁ, মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে যে 10 মিটার উপর থেকে মানে পড়তেছে, লাস্ট মোমেন্টে লাস্ট স্টেজে কি বেগটা একদম মানে সর্বোচ্চ পর্যায়ে থাকে বা মারাত্মক লেভেলের থাকে, তখন কথা হচ্ছে এটা যে হিসাব করলাম আমরা ভালো কথা, কিন্তু এই যে একদম লাগো লাগো একটা অবস্থা এখানে, তো এই যে পার্থক্যটা বা ডিফারেন্সটা তো কত, এখানে তো এইচ এর মান 0 কেন, কারণ আগে যে যেখানে ছিল ও কিন্তু ঠিক সেখানেই, আগে ও যেখানে মানে কথা হচ্ছে ও যদি ওর কথা যদি আমরা 0 মিটার বা একদম ভূমির সাপেক্ষে চিন্তা করি, ও একদম লাস্ট যেই মোমেন্টের কথা আমরা কিছুক্ষণ আগে থেকে আলোচনা করলাম যেখানে বেগ সর্বাধিক থাকে, তো সেই জায়গাটা তো একদম ভূমির সাথে লাগানো একটা মানে পতনকালের যে একদম লাগানো একটা মোমেন্ট, সেই মোমেন্টটাই তো, তো সেখানেও তো একদম এর সাথে লেগে লেগেই তো আছে, মানে যেটাকে আমরা বলতে পারি যে এইচ এর মান 0, কারণ যদি আমরা 0 মিটারের রেসপেক্ট কনসিডার করি এটা তো 0 মিটারেই আছে, তাহলে আলটিমেটলি এইচ এর মানটা হবে 0, ঠিক আছে। তাহলে 0 দ্বারা যদি এই টোটালটা আমরা গুণ করি আলটিমেটলি তো 0 জুলই পাবো, ঠিক না, 0 জুলই পাবো। তাহলে অতএব আমরা কি বলতে পারি, দ্বিতীয় অবস্থায় মোট শক্তি, দ্বিতীয় অবস্থায় মোট শক্তি, বা আমরা বলতে পারি যে ই টোটাল টু ইটি টু বা ই টোটাল টু ইকুয়ালস টু এই যে কোথায় ছিল 49 প্লাস 0 জুল বা হচ্ছে 49 জুল। তাহলে আমি ইজিলি বলতে পারি যে কি বলতে পারি যে ইটি ওয়ান অতএব মানে প্রথম অবস্থায় মোট শক্তি ইটি ওয়ান ইকুয়ালস টু দ্বিতীয় অবস্থায় মোট শক্তি, কারণ কি প্রথম অবস্থায় যে মোট শক্তি পেয়েছি সেটা ছিল 49 জুল, আর দ্বিতীয় অবস্থায় যে শক্তি পেয়েছি সেটা হচ্ছে 49 জুল, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি সুতরাং শক্তির সংরক্ষণশীলতার নীতিকে কি করে, শক্তির সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে, ঠিক আছে। আমরা বলতে পারি যে সুতরাং শক্তির সংরক্ষণশীলতার নীতিকে কি করে বাবারা, সমর্থন করে। তো আমি আশা করতেছি যে আজকে এই ম্যাথটা আমাদের বোঝা কমপ্লিট আলহামদুলিল্লাহ। নেক্সট ক্লাসে আমরা প্রচুর বোর্ডের সিকিউ প্র্যাকটিস করব, এবং নেক্সট ক্লাসে অর্থাৎ পার্ট 2তে আমরা কাজ ক্ষমতা ও শক্তি চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। তো আজকে অবশ্যই তোমরা এখন যাবে না, তোমরা অবশ্যই এইচডব্লিউটা লিখে নিবে, এবং এইচডব্লিউতে আমি যা কিছু লিখে দিব অবশ্যই তোমরা এইচডব্লিউগুলো টাইমলি করবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমি একবার চেক করতেছি, মানে আমার দেখা যাচ্ছে ক্লাস তো কমপ্লিট, এখন চেক করতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, অল ওকে আছে আলহামদুলিল্লাহ। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এইচডব্লিউ দিয়ে তোমাদেরকে ক্লাসটা কমপ্লিট করে দিচ্ছি। সবাই এইচডব্লিউ তুলে নিবে। আচ্ছা, এইচডব্লিউ হচ্ছে, সবাই দ্রুত লিখবে, এইচডব্লিউ হচ্ছে প্রথমত সিডব্লিউ এর পড়া রিভিশন, সিডব্লিউ এর পড়া রিভিশন এবং সূত্রগুলো ঝাড়া মুখস্থ, লিখে লিখে কয়েকবার বুঝে বুঝে লিখে লিখে প্র্যাকটিস করবে, দেখবে একদম ঝাড়া মুখস্থ হয়ে যাবে লাইফ টাইমের জন্য ইনশাআল্লাহ। এবং সূত্রগুলো ঝাড়া মুখস্থ। আচ্ছা, তারপর দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে সিডব্লিউ এর ম্যাথ এইচডব্লিউ, সিডব্লিউ এর ম্যাথ একটা ম্যাথ করাইছে, ওই ম্যাথটা এইচডব্লিউ করবে। আজকে বেশি কিছু এইচডব্লিউ দিবে না, কিন্তু অবশ্যই আজকে আমি বেশি কিছু এইচডব্লিউ দিব না, কিন্তু এইচডব্লিউ গুলো তোমরা অবশ্যই টাইমলি করবে, ঠিক আছে। ওকে, আর লাস্ট যে কাজটা সেটা হচ্ছে মেইন বুক, মেইন বুকের এই যে চ্যাপ্টারটা আছে, মেইন বুকের কাজ ক্ষমতা ও শক্তি, কাজ ক্ষমতা ও শক্তি
চ্যাপ্টার একবার বুঝে বুঝে রিডিং পড়া, একবার বুঝে বুঝে রিডিং পড়া। আমি আশা রাখতেছি যে তোমরা প্রত্যেকেই এইচডব্লিউ গুলো লিখে নিবে দ্রুততম সময়ের মধ্যে, আশা করি তোমরা লিখে নিবে এবং অবশ্যই তোমরা টাইমলি এইচডব্লিউ গুলো করবে। ঠিক আছে, আমি আশা রাখতেছি তোমাদের এইচডব্লিউ গুলো লেখা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি বোর্ডটা ক্লিন করে দিচ্ছি। ঠিক আছে, তো এই ছিল আমার আজকের ক্লাস। তোমাদের এসএসসি 25 ব্যাচের কাজ ক্ষমতা ও শক্তি চ্যাপ্টারের প্রথম পর্ব ছিল আজকে। আর আগামী ক্লাসে থাকবে হচ্ছে কাজ ক্ষমতা এবং শক্তি চ্যাপ্টারের দ্বিতীয় পর্ব, এবং এই ক্লাসে হচ্ছে আমি কাজ ক্ষমতা ও শক্তি চ্যাপ্টার তোমাদেরকে কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ। আর হচ্ছে এই ছিল আজকের সকল ক্লাস। তো আমি প্রতিদিনও বলি, আজকেও বলতেছি, তোমাদের এই যে সময়টুকু আছে এই সময়টুকুকে তোমরা অবশ্যই বেস্টভাবে কাজে লাগাবে। এবং আমি আশা রাখতেছি তোমরা যেই বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন, তোমরা প্রত্যেকেই ভালো একটা ফলাফল তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য এবং সকলের জন্যই ভালো একটা ফলাফলের, তোমরা যাতে সকলেই ভালো একটা ফলাফল বোর্ড পরীক্ষায় করতে পারো, সেই আশাবাদ আমি তোমাদের তোমাদের প্রত্যেকের প্রতি হচ্ছে আমি এটা মনে প্রাণে বিলিভ করি যে তোমরা যেই বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন, তোমরা প্রত্যেকেই ভালো একটা ফলাফল করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।